যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা দলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজ আমাদের সাথে হাজির হয়েছেন ডক্টর মলয় পাতলা। আর উনি বোধহয় প্রথম বাঙালি যিনি সাভারকারকে নিয়ে বই লিখলেন। এবার বুক ফেয়ারেই ওনার বই দেখেছি, তবে তখন সেদিন থেকেই ভেবে রেখেছি যে ওনাকে ডাকতে হবে পডকাস্টে। তো অনেক ধন্যবাদ স্যার আসার জন্য আমাদের পডকাস্টে। নমস্কার সকলকে, যারা শ্রোতারাও আছেন এবং আপনাকেও, এবং কলেজ স্ট্রিট ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। তো স্যার, আপনি সাভারকারকে নিয়ে বই লেখার কথা ভাবলেন কেন হঠাৎ? আমি অ্যাকচুয়ালি যখন এই রাহুল গান্ধী সাভারকার নিয়ে যখন মুজলেকা সাভারকার এই বিতর্ক শুরু হয়েছিল, তারপর আমি পড়া স্টার্ট করি। আমার গবেষণার বিষয়, আমার পিএইচডির বিষয় হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, কিন্তু আমি ফার্স্ট পড়া স্টার্ট করি সাভারকারকে নিয়ে। এবং আমি অবভিয়াসলি ন্যাশনাল লাইব্রেরিতে রেগুলার যাই, তো আমি ওইখানে ন্যাশনাল লাইব্রেরিতে পড়া স্টার্ট করি। বিভিন্ন আমি বই পড়ি যেখানে আমি প্রচুর ইনফরমেশন পাই যেগুলো হচ্ছে বাংলার রিলেটেড। তারপর আমি ডিসাইড করি যে ওই সময়কার ওই তারিখ সাল দেখে দেখে আমি নিউজ পেপারগুলো দেখা শুরু করি, যে উনি কবে কবে এসেছিলেন এবং কি কি বক্তৃতা দিয়েছিলেন, তারপর বাঙালির কি রিয়াক্ট ছিল ওই সময়কার। তো একটা সময় আমি সিদ্ধান্ত করি যে এগুলো নিয়ে একটা ছোটখাটো নিবন্ধ লিখবো কিংবা হচ্ছে কোনো দেব। তারপরে এত ডকুমেন্ট পেয়েছিলাম, পরে ভাবলাম যে একটা বই লেখা যেতে পারে ছোট করে। তো তারপরে ছোট করে লিখতে গিয়ে অনেকই হয়ে গেছে, অনেকটাই বড় বইটা, 60 পাতার মতো হয়ে গেছে। হ্যাঁ। তো স্যার, আপনার বইটা কোথায় অ্যাভেলেবল? অনলাইন পাওয়া যাচ্ছে? অনলাইন বলতে বাই পোস্টে পাওয়া যাবে। পাবলিশারের সঙ্গে আমি কথা বলেছি যে ওরা 20% ছাড় দেবে এবং বাই পোস্টের টাকাটা হচ্ছে লাগবে না, ওই চার্জটা পাবলিকেশন নিজেই দেবে। অ্যাভিনাল পেজ বলে। কোথায় কিভাবে কন্টাক্ট করতে হবে বলুন তো, আমি একটু কমেন্ট সেকশনে লিখে রাখি যাতে লোকজন চায় যারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সংস্কৃত কলেজের অপোজিটে। অ্যাভিনাল পেজ বলে আছে অঞ্জনদা। তো আমি এরপরে ফোন নাম্বারটাও দিয়ে দেব। ঠিক আছে, তো ফোন নাম্বারটাও আপনি দিয়ে দেবেন, দিয়ে দিলে তাহলে অসুবিধা হবে না। ঠিক আছে। হ্যাঁ, তো বই লেখার কথা ভাবলেন, তারপরে বই বড় হয়ে গেল, তারপরে? না, আমি তারপরে যখন বই লেখার কথা ভাবলাম, তখন আমি ভাবলাম যে এইভাবে তো লেখা যায় না। তো আমি স্পেসিফিক ভাগ করে করে বিভিন্ন বিষয়গুলোকে হচ্ছে চ্যাপ্টারাইজেশন করেছিলাম। যে প্রথম দিকের ওর সাভারকারের যে জীবনকে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা জীবন ছিল যে বিপ্লবী জীবন, যেটা হচ্ছে 1905-06 থেকে আমরা যদি ধরি, যে 1900 থেকেই সাভারকারের স্টার্ট হয়েছিল, কিন্তু 1905-06 থেকে হচ্ছে বাংলার সঙ্গে কানেকশন শুরু হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে। যে ওই টাইম পিরিয়ড থেকে
আর হচ্ছে 1911 আন্দামান জেলে হচ্ছে ওনাকে পাঠানোর সময়কাল পর্যন্ত। এটা একটা বীর সাভারকারের হচ্ছে জীবনের একটা পার্ট, যেটার অধিকাংশ সময় লন্ডনে উনি অতিবাহিত করেছিলেন। এবং এই সময় আমাদের এইখান থেকে প্রচুর বাঙালিরা পড়াশোনা, বিভিন্ন রাজনৈতিক কনফারেন্সের ওই সময়কার নেতারা, যেমন হচ্ছে বিপিন চন্দ্র পাল, স্যার সুরেন্দ্রনাথ, এনারা যেমন গিয়েছিলেন। আবার বিপিন চন্দ্র পালের ছেলে নিরঞ্জন পাল, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডুর হচ্ছে একজন ভাতা, তো উনিও ওইখানে পড়াশোনার জন্য গিয়েছিলেন। তো এরা সকলেই সাভারকারের হচ্ছে খুব ক্লোজ ছিল, অন্তত ইন্ডিয়ান হাউসের সঙ্গে সকলে জড়িত ছিল। পরবর্তীকালে যারা ইন্ডিয়ান হাউসে যায়ওনি কিন্তু লন্ডনে গিয়েছিল বাঙালি বিপ্লবীরা, তারা কিন্তু অনুভব করেছিল যে বীর সাভারকার কত পাওয়ারফুল লিডার ছিল, এবং সেটা তাদের বিভিন্ন স্মৃতিকথায় উল্লেখ করেছে যে লন্ডনে কত বড় পাওয়ারফুল একজন হচ্ছে নেতা ছিল, ওই সময়কার বিপ্লবী ছিল। সেকেন্ড, ওইটা আমি একটা চ্যাপ্টার করেছি, যে চ্যাপ্টারটা হচ্ছে যে বাঙালি বিপ্লবীরা কিভাবে ওনার বিভিন্ন লেখা, যেগুলো হচ্ছে গেলিক আমেরিকা, হাবিজাবি পত্রিকায় উনি লিখতেন বীর সাভারকার, সেগুলো বাঙালি বিপ্লবীরাও পড়তো বিভিন্ন ভাবে, কিভাবে অনুপ্রাণিত হতো। সেটা একটা হচ্ছে আমি সেই জন্যই দিয়েছি যে প্রথম অধ্যায়টাই আমি হচ্ছে লিখেছি যে অগ্নিযুগের বাঙালি বৈপ্লবিক চেতনার আলোকে মহারাষ্ট্রীয় বিপ্লবী বীর বিনায়ক দামোদর সাভারকার। মানে বাঙালির যে বিপ্লবী একটা চেতনা ছিল ওই টাইম পিরিয়ডে, যে এখানে হচ্ছে বৈপ্লবিক আন্দোলন চলছে, সেই পিরিয়ডটাই কিভাবে সাভারকারকে দেখা হয়েছে, বিশেষ করে বাঙালি বিপ্লবীরা কিভাবে দেখেছিল, এবং বাঙালি যারা রাজনৈতিক সময় কংগ্রেসের সঙ্গে জড়িত নেতারা, সেটা একটা হচ্ছে আমার অধ্যায় হিসাবে আমি দেখেছি। তারপরের পার্টটা আমি সাভারকারের যেটা করেছি, সেটা আমি দেখেছি যে সাভারকারের আন্দামান জীবনের যে একটা অংশ, সেই জীবনে হচ্ছে যারা যে সকল বাঙালি বিপ্লবীরা হচ্ছে সেলুলার জেলে হচ্ছে ওই সমসাময়িক ছিলেন, সেলুলার জেলে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন কারণে বন্দী ছিলেন বাঙালি বিপ্লবীরা বিশেষ করে, তাদের স্মৃতিকথায় সাভারকার সম্পর্কে কি মন্তব্য করেছে সেগুলোকে আমি খুঁজে বের করার চেষ্টা করি, যে আমার সেকেন্ড চ্যাপ্টারের বিষয়বস্তু সেটাই। এবং থার্ড চ্যাপ্টারে আমি এবার থার্ড চ্যাপ্টারের যেটা পার্ট, সেটা হচ্ছে সাভারকারের জীবনের হচ্ছে উনি বেরিয়ে আসছেন, তারপরে উনি হচ্ছে অন্তরীণ অবস্থায় যে ছিলেন মহারাষ্ট্রে, ওই সময় উনি কিন্তু বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করছিলেন। মানে সরাসরি তো রাজনীতি করতে ব্রিটিশ সরকার অনুমতি দেননি ওনাকে, যে ওনার উপর প্রহরীর নজর ছিল। তো উনি ওই সময় বিভিন্ন হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করছিলেন, বিভিন্ন ছোটখাটো হিন্দু সংগঠন হোক, জাতিবাদ সমস্যা, এই সমস্যার সমাধানগুলো করছিলেন। তো আমি থার্ড পার্টটা সেই জন্য সাভারকারের কিছু আমি অংশ দিয়েছি যে উনি কি কি করছেন পলিটিক্যাল, কিন্তু আমার মেন ফোকাস ছিল যে একজন হচ্ছে অস্পৃশ্যতা মোচন সম্পর্কে সাভারকারের কি ধারণা ছিল। আমরা তো বিভিন্ন সময় দেখি যে গান্ধী এবং হচ্ছে তোমার আম্বেদকর, এই বিষয়টাই আমাদের হচ্ছে একটা পড়াশোনা স্টাডিতে সবসময় দেখানো হয়, কিন্তু সাভারকারেরও একটা দিক ছিল, তিনি একটা আলাদা ভাবে দেখতেন যে ভারতবর্ষের জাতির সমস্যা কিভাবে আমি হচ্ছে মোকাবিলা করব। সেই দিকটা আমি থার্ড চ্যাপ্টারে দেখানোর চেষ্টা করেছি, বিশেষ করে হচ্ছে বাঙালি সম্পর্কে, বাঙালিদের জাতপাত সমস্যাটা উনি কিভাবে দেখছিলেন, এবং উনি এসেছিলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছিলেন। ফোর্থ চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে ওনার অবিভক্ত বাংলাদেশে ওনার প্রথম আগমন, যেটা হয়েছিল 1939 সালের ফেব্রুয়ারি মাসে। উনি এসেছিলেন হচ্ছে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার অধিবেশনে সভাপতি ভাষণ দিতে। ওইটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট স্পিচ ওনার, ওই 1939 সালে কলকাতার স্পিচটা। না, কলকাতায় উনি এসেছিলেন ওই বছরই দুবার, কিন্তু প্রথমবার উনি এসেছিলেন যে ফেব্রুয়ারি মাসে 1939-এ, সেটা কিন্তু প্রান্তিক যে হিন্দু মহাসভা ছিল, যে প্রাদেশিক হিন্দু মহাসভা ছিল, বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা, সেটা হচ্ছে খুলনায় হয়েছিল বছর, যে উনি হচ্ছে সভাপতির ভাষণ দিতে এসেছিলেন। ওই সময়তে উনি একাধিক জায়গায় কলকাতায় বক্তব্য দেন। তারপরে উনি এসেছিলেন সেকেন্ড টাইম ওইখানে। আমি ওই চ্যাপ্টারে প্রথমের দিকে আমি হিন্দু মহাসভার একটা হিস্ট্রি দেখানোর চেষ্টা করেছি, কিভাবে স্টার্ট হয়েছিল, এবং তারপরে উনি যে খুলনায় এসেছিলেন ওই সময় উনি হচ্ছে বেশ কিছু কলকাতায় সভা করেছিলেন, কলকাতা টাউন হলেও একটা বক্তৃতা রেখেছিলেন উনি।
তারপরে উনি একটা পেস বিবৃতিও দিয়েছিলেন। সেই পেস বিবৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বেশ কিছু হচ্ছে প্রশ্ন করা হয় এবং তার উত্তরও দেন তিনি, যে সম্ভবত জার্মানি, হিটলার, বিভিন্ন বিষয়ে উনি বলেন। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ উনি বিদেশ নীতি সম্পর্কে ভারতবর্ষের বলেন, যে উনি যেটা আমরা লেফটিস্ট বিভিন্ন বামপন্থী ঐতিহাসিকরা লেখেন, বড় করে দেখানো হয় যে চীনে মেডিকেল একটি টিম পাঠানো হয়েছিল একটা সময়, যে এটা হিস্টোরিক্যাল টু, যে হচ্ছে কমিউনিস্টরাই আয়োজন করে পাঠিয়েছিল। কিন্তু উনি যেটা বলতে চাইছিলেন ওই সম্পর্কে, যে চীন কতগুলো আমাদের ভারতবর্ষে যেখানে দুর্ভিক্ষ হয় কি বন্যা হয় কোনো কিছু হয়, চীন কতগুলো আমাদেরকে এখানে প্রতিনিধি পাঠায় সাহায্যের জন্য। ওনার যেটা বক্তব্য ছিল, আমরা সেই দেশের সঙ্গে আমাদের বিদেশ নীতি হওয়া উচিত ভারতবর্ষে, যে দেশ আমাদেরকে সাহায্য করবে, সমর্থন করবে, আমরা সেই দেশেরই হচ্ছে বন্ধু হব। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা উনি কলকাতায় বসে একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। ফলে কিছুটা ওনার বিদেশ নীতি সম্পর্কেও ধারণা পাওয়া যায়, যে উনি এই ধারণা পোষণ করতেন। তারপরে সেকেন্ড বার উনি এসেছিলেন 1939 সালেরই ডিসেম্বর মাসে। সেটা ছিল নিখিল ভারতীয় হিন্দু মহাসভার হচ্ছে বার্ষিক অধিবেশন। আচ্ছা। তো উনি ওটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল এবং হচ্ছে উনি ওইখানে এসে ওইখানে সবাই বড় একটা বক্তৃতা রেখেছিলেন সমসাময়িক বিভিন্ন অবিভক্ত বাংলার হচ্ছে প্রাদেশিক যে সমস্যাগুলো নিয়ে। এবং ওই সময়তেই উনি গিয়েছিলেন খিদিরপুরে, যে এখনো মনে হয় আছে লালা রাজপথ রায় ইংলিশ মিডিয়াম স্কুল, ওটার ভিত্তিপ্রস্তর রেখেছিলেন বীর সাভারকর। যে এবং তো ওটা নিউজ পেপারে ডকুমেন্টেড আছে। তারপরে তো এটা হয়ে গেল আমার হচ্ছে পঞ্চম চ্যাপ্টারে আমি রেখেছিলাম যে ওনার সেকেন্ড টার্মটা। এবং ষষ্ঠ অধ্যায়ে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি, যে একেবারে 1941 থেকে ওনার হচ্ছে মৃত্যু 1966 পর্যন্ত, এই সমসাময়িক সময়ে যে উনি আবারও এসেছিলেন 1941 সালে একবার মে মাসে, 1941-এর মে মাসে নিখিল ভারত হিন্দু মহাসভার একটি কেন্দ্রীয় কমিটির মিটিং ছিল। ফলে উনি হচ্ছে ওইখানে 200 জনের জমায়েতে একটি সিদ্ধান্ত হয়, কিন্তু উনি ওইখানেও বক্তৃতা রেখেছিলেন। পরবর্তীকালে এসেছিলেন উনি হচ্ছে 1948 সালে, যে 1949-এ, যে 48-49-এ আমি একবার দেখে নিলে মনে পড়বে, যে উনি ছিলেন শেষবার এসেছিলেন। সেই সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হচ্ছে গান্ধী হত্যার পরে উনি মুক্তি পেয়েছেন। তারপরে হিন্দু মহাসভা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, রাজনৈতিক মঞ্চ ছিল না, কালচারাল মঞ্চ। কিন্তু উনি মুক্তি পাওয়ার পরে আবার হিন্দু মহাসভা সিদ্ধান্ত নেয় যে আমরা হিন্দু মহাসভাকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করব। এবং সেই অধিবেশনে, কলকাতা অধিবেশন আয়োজিত করা হয় এবং সেখানে সাভারকর আসছেন এবং বিপুল সংখ্যক বাঙালি তাকে হচ্ছে অভিনন্দন জানাতে বিপুল ভিড় হয়েছিল কলকাতায়, যে হাওড়া স্টেশনে এবং হচ্ছে বিভিন্ন রিক্সা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টার মারা হয়েছিল যে এক ধাক্কা অর্ধ পাকিস্তান কো তোড় দো। সাভারকর জি নিজের বক্তৃতাতেও উল্লেখ করেছে যে আপনারা এইগুলো লিখেছেন, কিন্তু উনি যেটা বলেছিলেন কলকাতায় দাঁড়িয়ে, যে হচ্ছে আমরা যেটাকে পেয়েছি সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে। যে আমরা প্রত্যাশা করেছিলাম যে অখণ্ড ভারতের জন্য, কিন্তু পাইনি, কিন্তু যে অংশটাও পেয়েছি সেটা ধরে রাখতে হবে এবং বাকি অংশটাকে পুনরায় আমাদের কিভাবে ফিরে পাবো তার জন্য আমাদের হচ্ছে এখন থেকেই প্রস্তুত হতে হবে। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকটা কষ্ট হয়ে যায় যে বাঙালিরা কোনোদিনই হচ্ছে গান্ধী বিশেষ করে কংগ্রেসের প্রতি খুবই যে একটি মনোভাবপূর্ণ ছিল এরকম নয়। কারণ এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, যে ভারতবর্ষের যদি দুটো প্রান্ত সব থেকে বড় আঘাত পেয়ে থাকে দেশ ভাগের জন্য, সেটা একটি হচ্ছে পাঞ্জাব আর একটি বাংলা। ফলে ওই সময় গান্ধী হত্যা অতটাও বাঙালিকে এফেক্ট করেনি। আমার মনে হয় ওটা যদি গুজরাটে হতো কিংবা দিল্লি হতো তাহলে সাভারকর অনেক বাধাপ্রাপ্ত হতো, যে সাধারণ জনগণের পক্ষে। কিন্তু এইখানে কলকাতায় ঠিক উল্টোটাই হয়েছে। এমনকি হচ্ছে যদি মহারাষ্ট্রে হতো তাহলেও সাভারকর অনেক বাধা পেতেন, ওনার রাজ্যে হলেও, যে জনসভা করতে পারতেন না। কিন্তু এইখানে যে বিপুল সংবর্ধনা দেয়া হয়েছিল এবং হচ্ছে হাওড়া ব্রিজ থেকে শুরু করে একেবারে রাস্তায় মানুষে ছয়লাভ, এটা অনেকটা এফেক্ট করেছিল যে
যে সকল বাঙালি হিন্দুরা নিপীড়িত হয়েছিল পূর্ববঙ্গে দেশভাগের ফলে, তাদের মনে যে ক্ষত ছিল এবং তারা যে গান্ধী প্রেমী নয়, অন্তত ওই সময়টাই হচ্ছে গান্ধীর প্রতি তিতি বিরক্ত ছিল। এবং সাভারকার যে একজন হিরো হিন্দু হিসাবে, হিন্দু নেতা হিসাবে, সেটা কিন্তু বাঙালি মনে প্রাণে গ্রহণ করেছিল। তারপরের যেটা আমি একটা চ্যাপ্টার দেখানোর চেষ্টা করেছি 7 নম্বর চ্যাপ্টারে, 7 নম্বর চ্যাপ্টারে দেখিয়েছি যে সাভারকার মারা যাওয়ার পরে সমসাময়িক যে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বিভিন্ন নিউজ পত্রগুলো, অমৃতবাজার, আনন্দবাজার, বসুমতী, জনসেবক, জনসেবক কিন্তু কংগ্রেসের পত্রিকা, এই সমস্ত পত্রিকায় সাভারকারের কিন্তু গুণগান গাওয়া হয়েছে। কোথাও সাভারকার সম্পর্কে নেগেটিভিটি নেই। মানে 1966 সালে সকলেই সাভারকারের গুণগান গেয়েছেন এবং কোথাও লেখা নেই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী, কোথাও নেই, যেগুলো আজকের দিনে আমরা অন্তত দেখি। এমনকি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, লাস্ট কয়েক ইয়েতে সংখ্যায় বের করেছে, আনন্দবাজার তাদের 100 বছরের যে পূর্ণ করেছে, যে বই বের করেছে 100 বছর পূর্ণ হিসাবে, সেখানে কিন্তু সাভারকারের কোনো উল্লেখ নেই। কিন্তু মজার বিষয়, ভারতবর্ষের হচ্ছে একমাত্র রাজনৈতিক যদি কেউ পাওয়ারফুল ব্যক্তি হয় সাভারকার, যাকে দেখতে ওই সময় আনন্দবাজারের দুজন সাংবাদিক উপস্থিত ছিলেন, ছবিতেই আছে যে উনি 1941 সালে যখন এসেছিলেন পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিল দুই সাংবাদিক। উনি আনন্দবাজারের অফিসেও গিয়েছিলেন, ওই সময় হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের অফিস ছিল। তো তারপরেও এরা কিন্তু উল্লেখ করেনি, মানে তাদের 100 বছরের পূর্তিতে এই ঘটনার, ঐতিহাসিক ঘটনার কোনো উল্লেখ নেই, যেখানে হচ্ছে এত বড় সাংবাদিক ওই সম্পাদকদের উপস্থিতিতে সাভারকার ছিলেন, যে নর্মাল কোনো সাভারকারের ছবি নেই। আরো একটি বিষয় যেটা ছিল বাংলায় বিশেষ করে, সেটা হচ্ছে 1941-এ যখন এসেছিলেন তখন হচ্ছে খুলনায় কিন্তু অল কাস্ট ডিনার করেছিলেন, মানে পার্টিকুলার কোনো একটি আদিবাসী বা তফসিলির বাড়িতে উনি কিন্তু ডিনার করেননি। উনি যেখানে একটি হচ্ছে তফসিলি জাতির বাড়িতে ডিনার করেছিলেন, সেখানে কিন্তু সমস্ত কাস্টের লোককে পাশাপাশি বসিয়ে উনি ডিনার করেছিলেন, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব সকলকে নিয়ে, যে সমসাময়িক যারা ছিল। এবং সেটা হচ্ছে নিউজ পেপারে ছবি সহ আছে, যেটা কোনোভাবেই নয় যে এর ডকুমেন্ট নেই, কিছু নেই, সেটা নয়। নিউজ পেপারে সম্পূর্ণভাবে ওই সময় অমৃতবাজার, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড ছবি তুলে কপি করে অল কাস্ট ডিনার বলে ক্যাপশন দিয়ে পুরো লেখা আছে, যে ওয়েল ডকুমেন্টেড। এর কোনো হচ্ছে তুমি করা যায় না যে আজকের দিনে আমরা উনার যে কাস্ট সম্পর্কে ধারণা ছিল সেটা হচ্ছে অনেকটা কষ্ট হয়ে ওঠে, যে আজকের দিনে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক কারণে নেতারা যায় কিন্তু পার্টিকুলার একটা লোকের বাড়িতে খায়। উনি কিন্তু একটা লোকের বাড়িতে হয়তো খেয়েছিলেন, কিন্তু অল কাস্ট ডিনার, ওনার যে পাশের যে ব্যক্তিগুলো বিভিন্ন জাতির, বিশেষ করে ব্রাহ্মণ, উনি নিজেও ব্রাহ্মণ ছিলেন তারপরেও। আর আমি হচ্ছে আমার 8ম অধ্যায়ে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলা যে সাহিত্য ছিল, বাংলা সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, তারপরে যে লোকগীতি কিংবা হচ্ছে তোমার ওই সময় যে বাউল গান, তাতে যে সাভারকার সম্পর্কে বিভিন্ন বিষয় উঠে এসেছে এবং আত্মজীবন, যে বিভিন্ন ব্যক্তিরা সমসাময়িক যারা ছিলেন তারা যে আত্মজীবনীতে তাদের উল্লেখ করেছেন, সেইগুলোকে আমি হচ্ছে আমার 8ম অধ্যায় দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা তো কবিতা জীবনানন্দ দাশেরও আছে যেখানে সাভারকারের উল্লেখ আছে। তাছাড়া যে সকল বাঙালিরা যে হচ্ছে তোমার ছিল, যে ওই সময়কার যারা হিন্দু মহাসভা করতো, তারা অনেক কবিতা লিখেছিল। জীবনানন্দ দাশের ওইখানে যে পুরো কবিতা, কোন কবিতা কিছু লাইন টাইন মনে আছে? হ্যাঁ আমি বলছি একটা, উনি হচ্ছে সাভারকারের উল্লেখ জুহু বলে একটি কবিতা আছে। আচ্ছা, জুহু বলে কবিতা আছে, তো ওইখানে আছে, জুহু সূর্য পেনা বালি সান্টাকুজ সবচেয়ে করিতাম আত্মকীর, সে ছাড়া তবে কে আর, যেন তার দুই গাল নিরুপম, দাড়ির ভিতরে দুটো বৈবাহিক পেঁচা, ত্রিভুবন আবিষ্কার করে তবু ঘরে বসে আছে। মুন্সি সাভারকার নরিম্যান 3 দৃষ্টিকোণ থেকে নেমে এসে দেখা গেল মহিলার মর্মরের মতো স্বচ্ছ কৌতূহল ভরে।
হুম সাভারকার উনি হচ্ছে মুন্সি, সাভারকার এবং নরিম্যান এই তিনটে ব্যক্তিকেই উল্লেখ করেছেন সাভারকার। হ্যাঁ ওনার পরে সুনীল গঙ্গোপাধ্যায়েরও হচ্ছে তোমার একটি আছে যে লেখা, সেখানে সাভারকার সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় কোনো রকম করেননি, উনি আরো ভালোই বলেছেন। যে সুনীল গঙ্গোপাধ্যায় এর একটা লেখা আছে, আমি বলছি, অগ্নিপুত্র বলে একটি লেখা আছে, যদি পড়েন আচ্ছা কেউ, তো সেখানে হচ্ছে মহারাষ্ট্রের বিপ্লবীদের সম্পর্কে উল্লেখ করতে গিয়ে সাভারকারের উল্লেখ করেছেন। উনি কিন্তু কোনো নিন্দমন্দ করেননি সাভারকার, এই সুনীল গঙ্গোপাধ্যায়। তো তারপরে হচ্ছে তোমার আমি হচ্ছে আমার যেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার হচ্ছে নবম অধ্যায়, আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে 1940 থেকেই, যে 1941 থেকে যে সাভারকার সম্পর্কে বাঙালিরা যে সমস্ত প্রবন্ধ লিখেছিল, বিশেষ করে বাংলা ভাষায় বিভিন্ন পত্রিকায়, সেটা ধারাবাহিকতা আমি দেখিয়ে গিয়েছি যে কিভাবে হচ্ছে ওটা 1950-70 তারপরেও চলেছিল। তো আরো একটি বিষয় আছে যেটা হচ্ছে যেমন বিবেকানন্দ মুখোপাধ্যায়, অনেকেই পরিচিত আমাদের বাঙালিদের মধ্যে, হচ্ছে প্রখ্যাত একজন সাংবাদিক ছিলেন। তো বিবেকানন্দ মুখোপাধ্যায় কিন্তু 1958 সালে বউবাজারে হিন্দু মহাসভার অফিসে বীর সাভারকারের জন্মদিবস উদযাপনে প্রধান অতিথি ছিলেন 1958 সালে, এবং উনি সেখানে গিয়ে সাভারকার সম্পর্কে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন যে হচ্ছে বাঙালিদের সাভারকার সম্পর্কে আরো চর্চা করা উচিত, নবীন প্রজন্মের বাঙালিদের সাভারকার সম্পর্কে আরো জ্ঞান লাভ করা উচিত এবং সাভারকারের মতো হওয়া উচিত। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে বিবেকানন্দ মুখোপাধ্যায়, যাকে আমরা জানি যে কমিউনিস্ট, বামপন্থী ঘরানার এবং হচ্ছে একজন হচ্ছে প্রখ্যাত সাংবাদিক, যাকে অন্তত বামপন্থী যারা এখানে বাঙালি কমিউনিস্ট তারা খুব শ্রদ্ধার চোখে দেখেন, তিনি কিন্তু 1958 সালে বলছে। 1958 সালে আমি বারবার কেন বলছি, কারণ 1958 সাল মনে রাখতে হবে যে অলরেডি গান্ধী হত্যা সম্পর্কে ওনার নাম জড়িত ছিল, উনি মুক্তি পেয়েছেন, তারপরেও কিন্তু একজন বলছে যে 1958, এটা যদি আমার 1948 এর আগে বলতো তাহলে গুরুত্ব দিত না, কিন্তু 1958 উনি বলছেন। এবং ওই জন্মদিবসেই কালিদাস নাগ, ডক্টর কালিদাস নাগ, যিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথের দোভাষীও ছিলেন খানিকটা এবং খুব প্রিয় পাত্র ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং কালিদাস নাগ। এনার কালিদাস নাগের সঙ্গে অনেকগুলো পত্রও আছে যে রবীন্দ্রনাথের। তো কালিদাস নাগ উনি ওইখানে হচ্ছে ওই জন্মদিবস উদযাপনের সভাপতি ছিলেন, আর প্রধান অতিথি বিবেকানন্দ মুখোপাধ্যায়। তো কালিদাস নাগই প্রথম বলেছিলেন যে বাঙালি জাতি হচ্ছে আত্মবিস্মিত জাতি, তারা ভুলে যায় তাদের অতীত। সেই অতিথি হচ্ছে তোমার ওই সাভারকার সম্পর্কেই বলেছিলেন যে সাভারকারের যে বাঙালিদের প্রতি অবদান আছে, সেই অবদানটাই হচ্ছে বাঙালিরা ভুলে গেছে। তো আমি ওইখান থেকেই ওই লেখাটা করেছিলাম, যে আমি আমার টাইটেলটাই দিয়েছি যে আত্মবিস্মিত বাঙালির বীর সাভারকার। অনেকে কনফিউজ হয়ে গেছিল, অনেকে বলছে বাঙালিরা আবার বীর সাভারকার, বাঙালি কি করে হলো সাভারকার। আমি অ্যাকচুয়ালি সাভারকারকে বাঙালি বলছি না, আমি বলেছি যে হচ্ছে আত্মবিস্মিত বাঙালি, অর্থাৎ হচ্ছে আমি বাঙালি জাতিকে হচ্ছে এটাকে আমি উল্লেখ করেছি যে বাঙালি জাতি হচ্ছে ভুলে যাওয়া জাতি তার অতীতকে। সেই একটা সময় বীর সাভারকার ছিলেন বাঙালির কাছে খুবই হিরো, আজকের দিনে সাভারকারকে একটা ভিলেন করা হয়েছে, এবং সাভারকারের কাছেও কিন্তু বাঙালিরা হিরো ছিলেন। হ্যাঁ, বাঙালি এবং সাভারকার সেটা উল্লেখ করেছেন। উনি যখন প্রথম আসেন উনি বলেছিলেন, উনি তো বলেইছিলেন যে আমার যে বিপ্লবী জীবন শুরু হয়েছে সেটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে, একদম বিশেষ করে বন্দে মাতারাম এগুলো। এবং উনি তো হিন্দু মেলা, যেটা অনেক গবেষক, আমি আমার বইতেও রেফারেন্স দিয়েছি, অনেক গবেষকই এটা দিয়ে করেছে যে আমাদের যে বাংলায় যে হিন্দু মেলা গড়ে উঠেছিল ঠিক তেমনই অনুকরণে উনি কিন্তু হচ্ছে মহারাষ্ট্রে মৃত্য মেলা গড়ে তুলেছিলেন। পরে সেটা গিয়ে আবার হয়ে যায় যে সাভারকারের একটি বৈপ্লবিক গ্রুপ, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু হিন্দু মেলার মতনই ছিল, যে হিন্দু সংস্কৃতির চর্চা হবে, এই সমস্ত কিছু হবে। তো মেন আমার যেটা মনে হয়, যদি আজকের দিনে বিজেপি সাভারকার কিংবা শ্যামাপ্রসাদকে হাইলাইট না করতো, অন্তত হাইলাইট, তাহলে মনে হয় এত বিপত্তি হতো না। লাস্ট 80-90 এর দশক অব্দি সাভারকার কিংবা শ্যামাপ্রসাদকে বাঙালিরা, বাঙালি ইন্টেলেকচুয়ালও কোনো কিছু বাজে কিছু কমেন্ট করারও সাহস পায়নি।
আপনি ঠিকঠাক যদি স্টাডি করেন দেখবেন জ্যোতি বসু কোনোদিন শ্যামাপ্রসাদ সম্পর্কে খুব একটা কোনো কিছু বলেনি, কিন্তু আজকের দিনে ঠিক এইগুলো 90 যখন অন্তত হচ্ছে আমাদের মাননীয় অটল বিহারী বাজপেয়ী যখন গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি আন্দামান গিয়েছিলেন এবং সাভারকার সম্পর্কে উনি হাইলাইট করছেন, দেশবাসীকে জানাচ্ছেন, তারপর থেকে একটা লেফটিস্টদের মধ্যে শুরু হলো যে কিভাবে একটা প্রোপাগান্ডা তৈরি করা যায়। ওনারা যেটা বারবারই বলে তো হচ্ছে মার্সি পিটিশন নিয়ে উল্লেখ করেন। এইরকম মার্সি পিটিশন হচ্ছে সমসাময়িক বাঙালি অনেক বিপ্লবীরাও প্রদান করেছিলেন যে তারা কিভাবে মুক্তি পাবে, এবং ব্রিটিশদের একটা নীতি ছিল তারা যখনই ওই রাজা রানী আসতো 11, 1918, 11 এরকম যখনই হচ্ছে রাজার দরবার বলতো, মহারানীর কেউ রাজপুত্র আসলো লন্ডন থেকে, ওই সময় একটু দয়ার শরীফ হয়ে বেশ কিছু বিপ্লবীকে বলতো আমরা মুক্তি দেব, কিন্তু তাদের শর্ত থাকতো, তোমাকে হচ্ছে ওইভাবেই মার্সি পিটিশন দিতে হতো যে আমি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করব না। তো সেই সুযোগ সাভারকারকে সম্পর্কে অনেকে বলেন সাভারকার অনেকবারই দিয়েছিল, সাভারকারকে তো ছাড়েনি ব্রিটিশ গভর্নমেন্ট। তারা যেদিন মনে করেছে যে আমাদের পক্ষে বিপজ্জনক নয় তখনই সাভারকারকে ছাড়া হয়েছে। তো আমাকে তো বইটা যখন আমি লিখেছিলাম, একটি পাবলিশার তো আমার খুব প্রিয় পাবলিশার বন্ধু, সে বলেছিল যে তোমাকে মার্সি পিটিশন সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। তো আমি তাকে বলেছিলাম যে আমি তো অ্যাকচুয়ালি সাভারকারের হচ্ছে বায়োগ্রাফি লিখছি না, তো আমি সাভারকারকে ডিফেন্ড কেন করতে যাব ওনার মার্সি পিটিশন নিয়ে? যারা সাভারকারের বায়োগ্রাফি লিখছে, কি থট নিয়ে লিখছে, তার চিন্তাধারা নিয়ে, তারা এগুলো করবে। আমার ফোকাস ছিল যে বাঙালির সঙ্গে বীর সাভারকারের যে একটা আত্মীয়তা এবং বাঙালি সম্পর্কে ওনার যে একটা আবেগ ছিল, এবং বাঙালি যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন বাঙালি, তাদেরও যে একটা সাভারকারের প্রতি শ্রদ্ধা এবং একটা হচ্ছে সম্পর্ক ছিল, সেটাকে আমার হচ্ছে জনসমক্ষে নিয়ে আসাই উদ্দেশ্য, এর বাইরে তো কিছু নয়। কারণ আমি তো এটা আমার ব্যক্তিগতভাবেই রিসার্চ করেছি, সেই রকম যদি আমার ইচ্ছাই থাকতো যে কোনো প্রোপাগান্ডা ক্রিয়েট করার, তাহলে তার জন্য ফান্ডিং দরকার হয়, কোনো অর্গানাইজেশন দরকার হয়, তবেই না করা যায়। তো আরো একটা বিষয় অনেকে জানে না, এমএনডাই সম্পর্কেও অনেকে জানে না। এমএনডাই সাভারকারের সঙ্গে মিট করছে 1939 সালে, মানে 37-38 এইরকম সময়। তো আমার বইয়েতেও আমি উল্লেখ করেছি 37-38। উনি কিন্তু তখন অলরেডি সাভারকার হিন্দু মহাসভার নেতা হয়ে গেছে, মানে সর্বভারতীয় সভাপতি 1938। তো ওই সময় ওনার বাড়িতে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এমএনডাই পুরো ধুতি এবং হচ্ছে পাঞ্জাবি পুরো হচ্ছে ড্রেস করে গিয়েছিলেন। নরমালি উনি কোট করতেন বিদেশি টাইপের, কিন্তু ধুতি এবং হচ্ছে পাঞ্জাবি বাঙালি ড্রেসে গিয়েছিলেন। তো জিজ্ঞাসা করেছিলেন যে ওনার স্ত্রী জিজ্ঞাসা করেছিল যে কেন তুমি এই ড্রেসগুলো ব্যবহার করছো, যে ধুতি পরেছো কেন এমএনডাইকে? তো রয়ের উত্তর ছিল যে আমার জীবনের যে প্রথম জীবনে যাকে দেখে আমি বিপ্লবীতে অনুপ্রাণিত হয়েছিলেন, বিপ্লবী পথে এসেছিলাম, তিনি ছিলেন বীর সাভারকার, এবং আমি তার সঙ্গে মিট করতে যাচ্ছি, ফলে আমাকে ভারতীয়তা ড্রেস পরে যেতে হবে, কারণ উনি এইগুলো খুব মেনটেন করেন ভারতীয়তা, ওনার সম্মানের জন্য আমি পড়ছি। মানে কতটা রেসপেক্ট করতো সাভারকারকে, যে এইরকম নয় যে ওনার মত আদর্শে বিশ্বাসী, এইরকম নয়, কিন্তু পারস্পরিক যে একটা শ্রদ্ধার জায়গা ছিল সমসাময়িক বিপ্লবীদের মধ্যে, সেটা কিন্তু আজকের দিনে কল্পনা করা যায় না। মানে রাজনৈতিক নেতাদের থেকে সে যে কোনো দলের পারস্পরিক যে গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ, সেগুলো কিন্তু ওই সময় ছিল না। সাভারকার সম্পর্কে অনেকেরই হয়তো সাভারকারের মতের সঙ্গে মিল ছিল না, কিংবা সাভারকারের নিজস্ব মত গান্ধীর সঙ্গে ছিল না, কিন্তু তারপরেও পারস্পরিক শ্রদ্ধা ছিল। অন্তত আমরা যদি গান্ধী এবং হচ্ছে সাভারকারের যে লেখাগুলো পড়া যায়, সেখানে উনি ওনার লেখায় সমালোচনা করছে গান্ধী, কিন্তু গান্ধীকে ব্যক্তিগতভাবে অশ্রদ্ধা করছে না। যে এইটা একটা ছিল যে পারস্পরিক একটা ছিল, শ্রদ্ধা ছিল, যেটা আজকের সময় নেই। এবং সাভারকার মারা যাওয়ার পরে যে আজকের রাহুল গান্ধী, উনি তো উল্টোপাল্টা বলেনি সবসময় সাভারকার সম্পর্কে, কিন্তু আমি আমার বইয়েতেও দেখিয়েছি উনি যখন মারা যাচ্ছেন তখন হচ্ছে ইন্দিরা গান্ধী অন্তত বীর বিপ্লবী বলছেন, যে ওনার অবদান সম্পর্কে বলছেন, উনি কোনোভাবেই ছোট করছেন না। এমন ইন্দিরা গান্ধী তো বোধহয় একটা স্ট্যাম্পও ছাপিয়েছিলেন, স্ট্যাম্পও চালু করেছিল।
এবং মজার বিষয় হচ্ছে সাভারকারের যে গানটি আছে লেখা, যে জয়তু বলে, ওই গানটি যখন লতা মঙ্গেশকর স্টেজে পারফর্ম করছিলেন মহারাষ্ট্রে, তখন কিন্তু ঠিক তার পাশে প্রধান অতিথি হয়েছিলেন ওই সময়কার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে রাজীব গান্ধী। এটা ইন্টারেস্টিং যে আজকের দিনে রাহুল গান্ধী যেটা করছে সেটা হচ্ছে একটি বামপন্থী যে প্রোপাগান্ডা সাভারকার সম্পর্কে, সেটাকে উনি কন্টিনিউ করতে যাচ্ছেন। কন্টিনিউ করতে গিয়ে সাভারকারকে আর বিজেপিকে এক করে দিচ্ছে। সাভারকার আর বিজেপি কিন্তু এক নয়। সাভারকার কিন্তু পরবর্তীকালে কিন্তু উনি হিন্দু মহাসভা থেকে সরে আসার ইস্তফা দেওয়ার পরে উনি রাজনীতি থেকেই দূরে সরে গিয়েছিলেন। বিভিন্ন প্রবন্ধ লিখতেন, হয়তো বাড়িতে অসুস্থ ছিলেন, কিন্তু উনি কোনোদিন হচ্ছে জনসংঘেও যাননি। মানে যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি পরবর্তীকালে তৈরি করলেন, উনি তাতেও জয়েন করতে গেলেন না, হিন্দু মহাসভাতেও অ্যাক্টিভ ছিলেন না। কিন্তু উনি বাংলার যে প্রাদেশিক হিন্দু মহাসভাটি ছিল সেখানে কিন্তু তারপরেও যোগাযোগ রাখছিল, এবং বাংলায় হিন্দু মহাসভা তারপরেও অনেক সময় প্রতিদ্বন্দ্বিতা করেছে জনসংঘ তৈরি হয়ে যাওয়ার পরে বিভিন্ন অ্যাসেম্বলি ভোটেতে। আচ্ছা, তো সেই সময় আমাদের প্রার্থীদের জন্য ভোট চাওয়ার জন্য উনি হচ্ছে বিভিন্ন পত্র পাঠাতেন, বাঙালিদের কাছে আবেদন করতেন যে হিন্দু মহাসভার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। এইটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। উনি রাজনীতি থেকে সরে গেছেন, কিন্তু বাঙালি হিন্দুদের কথা চিন্তা করে উনি কিন্তু আবেদন করছেন বাঙালি জনতার কাছে। ওনার সঙ্গে যে বাঙালির একটা নিবিড় সম্পর্ক ছিল, বিশেষ করে ওনার যে ব্যক্তি জীবনে যে হচ্ছে বাংলার প্রতি একটা টান ছিল, উনি একটা বাংলাকে ভালোবাসতেন এই কারণে নয় যে হচ্ছে হিন্দু স্বার্থ, হিন্দু উনি যেটা বাংলা মনীষী এবং বাঙালির যে সংস্কৃতি বিভিন্ন দিক থেকে উনি নিজেকে যে যৌবনে অনুপ্রাণিত হয়েছিলেন। আমরা যদি কোনো জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে থাকি কারো থেকে, আমরা সেই জায়গাটাকে ভুলতে পারি না। বিশেষ করে ওনার যে ব্যক্তি জীবনে তার চারপাশে সাভারকার হচ্ছে বিভিন্ন ভাবে জড়িত ছিল। ওনার লন্ডন জীবনে, আন্দামান জীবনে বিভিন্ন সময় বাঙালিরা ওনার সঙ্গে নিবিড় ভাবে সম্পর্ক যুক্ত ছিল, এবং তার ফলে তার ব্যক্তি জীবনেও প্রভাব পড়েছে। এবং তিনি যে বাংলা থেকে যে ভালোবাসা পেয়েছিলেন সেটা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে পাননি। উনি 3-4 বার যে এসেছিলেন, তাতে মানুষের যে জনসমর্থন, সম্ভবত বাংলায় অন্য কোনো বাংলাতে বাইরের কোনো রাজনৈতিক নেতাও এত জনসমর্থন পায়নি যেটা সাভারকার পেয়েছিলেন। যে বিপুল জনসংখ্যক, এবং সেটা হচ্ছে জয়শ্রী পত্রিকা স্বীকার করেছিল 1941-এ। 1939-এ ডিসেম্বরের যেটা সারা ভারত হচ্ছে নিখিল ভারত হিন্দু মহাসভার অধিবেশনের পরে জয়শ্রী পত্রিকা তারা স্বীকার করেছিল। জয়শ্রী পত্রিকা অবভিয়াসলি কংগ্রেসী পত্রিকা এবং হিন্দু মহাসভার বিরোধী ছিল। তারা স্বীকার করেছিল যে বিপুল সংখ্যক যে জনসমর্থন এটা একটা ভয়ের বিষয়, কারণ হচ্ছে আমরা যে বাংলাদেশ বলতে আমরা যা বুঝি তার বেশ বড় একটা জনসংখ্যা কিন্তু হিন্দু, এবং এই বিপুল যে জমায়েত হয়েছিল তার হচ্ছে বড় সংখ্যাই ছিল শুধু হিন্দু। ফলে ওদের যে ভয়টা ছিল সেই ভোটটা যদি কনসোলেট হয়ে যাতে হিন্দু মহাসভায় না চলে যায়। এবং আরো একটি আছে যে ওই সময় হচ্ছে নেতাজির ভাই শরৎচন্দ্র বোস সাভারকারের সঙ্গে মিট করেছিলেন। সাভারকার ওই সময়তে এসে ন্যাশনাল কংগ্রেস বলেও একটি আমাদের এখানে কংগ্রেসের একটা ছিল, বিক্ষিপ্ত শাখা ছিল যারা গান্ধী কংগ্রেসেরই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ছিল। তো ও ন্যাশনাল কংগ্রেসের অফিসেও সাভারকার গিয়েছিলেন, এবং সাভারকার তাদেরকে অনুরোধ করেছিলেন যে হচ্ছে তোমাদেরকে হিন্দু মহাসভায় আসতে হবে না, কিন্তু বাঙালি হিন্দুদের রক্ষার জন্য তোমরা একটা হিন্দুদের জন্য আলাদা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করো যেখানে ঐক্যবদ্ধভাবে হিন্দুরা লড়াই করে। সাভারকার যে সময় বাংলায় এসেছিল, সাভারকারের পপুলারিটির একটা অন্যতম কারণ সাভারকার যেই টাইমে বাংলায় এসেছিল, সাভারকার সম্পর্কে বাঙালির একটা ধারণা ছিল যে বিপ্লবী ছিল, কারণ উনি বিংশ শতকের প্রথম দশকের বিপ্লবী। তখন আমাদের এখানে এত বিপ্লবী আন্দোলনও সংগঠিত হয়নি যখন সাভারকার লন্ডনে তার বিপ্লবী জীবন শেষ করে ফেলেছে 1910-এর ভিতরে। তো ওই একটা বাঙালির মনে একটা ছিল যে একটা হচ্ছে যে বিখ্যাত বিপ্লবী এইরকম হচ্ছে যে ব্রিটিশরা ভয় পায়, এইরকম একটা ছিল। কিন্তু উনি যে টাইমে আসছেন হিন্দু মহাসভার নেতা হিসাবে, ওই সময় বাংলায় কিন্তু হচ্ছে মুসলিম লীগের সরকার ছিল, এবং মুসলিম লীগ একের পর এক হচ্ছে নীতি গ্রহণ করেছিল যেগুলো হচ্ছে তোমার অ্যান্টি হিন্দু। মানে শিক্ষা ক্ষেত্রে আরবি উর্দু ভাষার প্রয়োগ,
তার শিখ ইতিহাসকে বন্ধ করে দেওয়া, এবং হচ্ছে যে যে শিক্ষক নিয়োগ হবে, ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে, এই যে বিভিন্ন ভাবে যে হচ্ছে মুসলিম যে একটা আইডিওলজিকে পুশ করার চেষ্টা করা হচ্ছিল, যেটা ইসলামিক আইডিওলজি প্যান ইসলামের, সেটা হচ্ছে মুসলিম লীগ সরকার করছিল। বাঙালি হিন্দুরা ওই সময় হচ্ছে হতাশ হয়ে গিয়েছিল, যে কি করবে বুঝতে পারছে না। কারণ যদি আমরা 1906-এর পর থেকে দেখি যে 40 অব্দি একাধিক দাঙ্গা সংগঠিত ছিল অবিভক্ত বাংলায়, কিন্তু কংগ্রেসের দাঙ্গায় ভূমিকা ছিল হচ্ছে নিষ্ক্রিয়তা। আজকের দিনেও যেগুলো আমরা সেকুলার রাজনৈতিক দল হিসাবে দেখি, যে যেখানে হিন্দু আক্রান্ত হয় সেখানে কিন্তু কোনো সেকুলার রাজনৈতিক দলকে আমরা যেতে দেখি না, এবং সমস্ত দায় হিন্দুদের উপর দিয়ে দেওয়া হয়। এই বিশেষ করে ওই সময় পূর্ববঙ্গে হিন্দুরা এতটাই অত্যাচারিত হয়েছিল, যেখানে সাভারকারের বক্তৃতাতেও আছে, আমি আমার উল্লেখ করেছি, এগুলো আমার ব্যক্তিগত ভাষা নয়, যেগুলো হচ্ছে অমৃতবাজার কি হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে উল্লেখ করা হয়েছিল, আমি সেইগুলো অ্যাজ ইট ইজ হচ্ছে তোমার করেছি। হ্যালো, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওনার মনে হয় নেটটা চলে গেল, দেখি ওখানে ওনাকে ফোন করে দেখি। ওনার মনে হয় নেট চলে গেল। হ্যালো, হ্যাঁ নেট ফিরে আসছে, নেটটা চলে গেছিল মানে মাঝে। হ্যাঁ ঠিক আছে এবার। মানে যে পূর্ববঙ্গে ওই সময় বেশ কিছু এলাকা ছিল যেগুলো হচ্ছে মুসলিম অধ্যুষিত এবং সংখ্যালঘু হিন্দু ছিল। সেই এলাকায় শঙ্খ, ঝাঁই, ঘন্টা এগুলো বাজানো যেত না, মানে নিষিদ্ধ হয়ে গিয়েছিল এক প্রকার পূর্ববঙ্গে। আর একটা তো পশ্চিম সীমান্তেই ছিল, যেটা হচ্ছে আফগানরা ছিল। তারপরে ওই সময় পূর্ববঙ্গে প্রচুর পরিমাণের হিন্দু নারী হরণ করা হতো, মানে আজকে যেটা আমরা ঘর বাপসি বলি, সেটা হচ্ছে ওই সময় শুদ্ধিরা করতো, আর্য সমাজীরা এই কাজগুলো করতো, যে তারপরে ফিরিয়ে আনতো এবং তাদের একটা বিয়ের ব্যবস্থা করা হতো, হিন্দু ধর্মে করা হতো। কিন্তু এই ইনসিডেন্ট গুলো বাংলায় ধারাবাহিক ভাবে চলছিল, এবং বিশেষ করে পূর্ববঙ্গে ঠিক 1940-এর যদি আমরা সেন্সাস রিপোর্ট দেখি, তখন দেখা যাবে যে পূর্ববঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে, এবং তাদের যে বিভিন্ন ভাবে ডোমিনেট, যে হচ্ছে একটা শোভাযাত্রা নিয়ে যেতে পারছে না, ধর্মীয় শোভাযাত্রা মুসলিমরা আক্রমণ করছে, তারপরে বিভিন্ন ভাবে দাঙ্গা হচ্ছে, এমনকি মালদাও হয়েছে। এবং বিভিন্ন এই যে শোভাযাত্রা মাইক না নিয়ে, শব্দযন্ত্র না করা, মাইক তো ছিল না, বাদ্যযন্ত্র ওই সময় বাজানো যেত না মসজিদের সামনে দিয়ে কিংবা কবরস্থানের পাশের রাস্তা দিয়ে। তো সাভারকার এইগুলো নিয়েও হচ্ছে ওই সময়কার যা গভর্নর ছিল, ব্রিটিশ গভর্নর, তাদেরকে পত্রও লিখতেন। এবং মহারাষ্ট্রেও তো লিখেছেন উনি বিভিন্ন, আমি বাংলায় দুটো পেয়েছি যে উনি ওই সময় লিখেছিলেন। এমনকি ফজলুল হককেও একটি চিঠি উনি লিখেছিলেন ঢাকায় দাঙ্গা হওয়ার সময় 1940-এর দশকে, যখন ঢাকায় দাঙ্গা হয়েছিল একটি, তো ফজলুল হককেও লিখেছিলেন যে হিন্দুদের সেফটির জন্য। উনি ব্রিটিশ গভর্নরকেও চিঠি লিখেছিলেন ওই সময়, যে যে হিন্দুদের বিভিন্ন ভাবে, এই যে উনি দাবি করেছিলেন যে রাস্তার ধারে যদি কোনো কিছু হয় তো মানুষ তো রাস্তা দিয়ে তার শোভাযাত্রা নিয়ে যাবে। আজকের দিনে ওই সময় বলে না, অনেকে আছে যারা দাবি করে যে মসজিদের পাশ দিয়ে যাবে কেন, শোভাযাত্রা যাচ্ছে রাস্তা দিয়ে, মসজিদটা রাস্তার ধারে, বা মুসলিম এলাকা দিয়ে যাবে কেন রামনবমীর মিছিল? হ্যাঁ, কিন্তু রাস্তাটা তো মুসলিম এলাকার উপর দিয়ে, তারা তো যাচ্ছে রাস্তার উপর দিয়ে, তারা তো যাচ্ছে না মুসলিম এলাকায়। তাহলে রাস্তাটা গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, রাস্তা মুসলিম এলাকায় করা উচিত না। যে মেন রোডটা, যে মেন রোড কোনোদিনও মুসলিম এলাকায় থাকবে না, কিংবা হচ্ছে মেন রোডের পাশে কোনো হচ্ছে মুসলিম টাকচার থাকবে না, ধর্মীয় থাকবে না। কারণ হিন্দুরা যে এবং শিখ, অন্য ধর্ম, জৈন, তাদের যে রাস্তার ধারে যে ধর্মীয় বিভিন্ন থাকে, যে মন্দির, গির্জা যাই থাকুক, তারা কোনোদিন আপত্তি করে না তাদের পাশ দিয়ে গেলে, কোনো গেলে তারা কোনো কিছু করে না। এমনকি মুসলিমদেরও যে সমস্ত জুলুস যায়, তাদের যায়, শোভাযাত্রা যায়, অন্য কোনো ধর্মীয়দের আপত্তি নেই, তারা বরং দাঁড়িয়ে দেখে, কিছু করে, সবকিছু করে। কেউ তো মসজিদে ঢুকে যাচ্ছে না যদি শোভাযাত্রা যায়। মসজিদের সেফটির দায়িত্ব প্রশাসনের, সে কিভাবে সেফটি দেবে, কিন্তু রাস্তা দিয়ে যাবে না, এটা কিভাবে যুক্তিযুক্ত হতে পারে? এটা আজকের দিনে নয়,
এটা ওই সমাতেও ছিল। হ্যাঁ এবং আজকের দিনের যে পশ্চিমবঙ্গের অবস্থা, লাস্ট হচ্ছে তোমার 75 ইয়ার্স আমরা অতিক্রান্ত করে যা দেখছি, তাতে হচ্ছে হিন্দু জনসংখ্যা বহুহারে কমে গেছে। এবং সেই তুলনামূলকভাবে মুসলিম জনসংখ্যা অনেকটা বেড়েছে। এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্রে জনসংখ্যা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার বইয়েতে ওই জায়গায় উল্লেখ করেছি যে হচ্ছে জনসংখ্যা কিন্তু গণতন্ত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। পপুলেশন যাদের বেশি থাকবে, যে কোনো রাজনৈতিক দল তাদের হয়ে হচ্ছে লড়াই করার চেষ্টা করবে। বর্তমান সময়ে ওটা ঠিক তাই, যে বাঙালি হিন্দুরা হচ্ছে তোমার এখন হচ্ছে কনফিউজ হয়ে গেছে যে তারা কি করবে, তাদের কাছে কোনো উপায় নেই। এই অনেকে আমাকে বলে যে হচ্ছে বিজেপি বেড়ে গেছে, বিজেপি অনেক কিছু করেছে। এখন বিজেপির থেকে যেটা বিষয় হয়ে গেছে, বাঙালি হিন্দুরা আশঙ্কিত হয়ে গেছে। তাদের 10 বছর কি 20 বছর পরের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত। এখনই তারা যেভাবে একের পর এক বিভিন্ন প্রবলেম ফেস করছে, যে সরস্বতী পুজো হতে গেলে প্রশাসনের দরকার হচ্ছে, দুর্গা বিসর্জনে তারা হচ্ছে আপত্তি বাধা পাচ্ছে, কিংবা রামনবমীতে তাদেরকে মার খেতে হচ্ছে, গুলি চলছে, কিংবা ছোটখাটো এই যে দাঙ্গা হলো সাম্প্রতিক, তাতে এই যে বিপত্তি হচ্ছে, ওদের এখন বাঙালি হিন্দুরা ভাবছে যে আগামী 10 বছর পরে কি হবে। এই যে একটা মানসিক চিন্তা, তাতে তারা কি করছে, তারা একটা এমন রাজনৈতিক শক্তির চাইছে যেটা হচ্ছে তারা যে তাদের হয়ে বলে কিছু। কারণ হিন্দু সম্প্রদায় যখন নিপীড়িত হয় কেউ কিছু বলে না, এটা একটা ইম্পর্টেন্ট। এটা শুধু পশ্চিমবঙ্গে বলে নয়, সারা পৃথিবীতে। আজকে আমরা কলকাতাতে যদি দেখি যে ইসরায়েল নিয়ে অনেক র্যালি হয়, প্যালেস্তাইন এইরকম অত্যাচার হচ্ছে, আমি কোথাও দেখলাম না যে হচ্ছে ঐক্যবদ্ধভাবে বাঙালিরা হচ্ছে বাংলাদেশের আমাদের পাশে যারা হিন্দু আছে তারা অন্তত 1 কোটি 2 কোটি, এবং তাদের যদি অত্যাচার আমরা শুনি না, ইসরায়েল কিছুই করেনি, ইসরায়েল বোমা মারছে, মানুষ মারা যাচ্ছে, এটা একটা মেনে নেওয়া যায়। কিন্তু একটা মা দাঁড়িয়ে আছে, তার মেয়েকে পাশের রুমে হচ্ছে একের পর এক গণধর্ষণ করা হচ্ছে 6 জন 7 জন মিলে, এবং মা তাদেরকে রিকোয়েস্ট করছে ধীরে ধীরে একে একে যেতে। এর থেকে বেদনাদায়ক ঘটনা কি হতে পারে? তারপরেও বাঙালি হিন্দুদের হচ্ছে ব্যথা যত, তত হচ্ছে প্যালেস্তাইন নিয়ে। তারা না চিন্তিত বাংলাদেশের হিন্দুদের নিয়ে, না তাদের হচ্ছে নিজের এলাকার নিয়ে চিন্তিত। তারা যদি তাদের নিজের চারপাশের এলাকা দেখে, তাতেও তারা দেখবে যে তাদের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা যখন বাইরে যায়, যদি মুসলিম ডোমিনেটেড এরিয়া হয়, তার বাবা মা নিজে তাকে পিক করতে যাচ্ছে, যে ভয় পাচ্ছে যে রাত্রিবেলা শেষ, কিন্তু নিশ্চিতভাবে আসছে না। একটা হিন্দু এলাকা দিয়ে একটা মেয়ে রাত্রি যতই হোক সে চলে আসছে স্বাধীনভাবে, কিন্তু মুসলিম এলাকা দিয়ে সে আসতে ভয় পাচ্ছে। এবং সবাই জানে এইটা এরকম নয় যে হচ্ছে যে বিশ্বাস করে না যে হচ্ছে তোমার এরকম হতে পারে না, যে সবাই সবকিছু হাবি যাবি, কিন্তু সে নিজেও ফিল করছে যে আমি ভয়ে আছি। এবার বাঙালি হিন্দুদের কাছে বর্তমান সময় হয়ে গেছে যে হচ্ছে আমাদের কাছে কিছু নেই পথ, একমাত্র বিজেপি ছাড়া। বিজেপির রাজনৈতিক থাকতে পারে একটা সংগঠন, তারা বিভিন্ন ভাবে করতে পারে, তারা ঈদও করছে এখন, এইরকম নয় যে বিজেপি নয়, কিন্তু বিজেপির কাছে বিকল্পও কিছু নেই। যে তারা চাইছে যে কোনো হিন্দু সংগঠন, এখন হিন্দু সংগঠনের প্রতি একটু আগ্রহ বাঙালি হিন্দুর বেড়েছে, এবং হচ্ছে এখন বাঙালি হিন্দুর কাছে মোদি অমিত শাহ হয়ে গেছে ঠিক বীর সাভারকারের মতো। আজকের দিনে যদি আমরা মোদি অমিত শাহকে লক্ষ্য করি, বিশেষ করে মোদির যে জনসভা যদি আপনি একটু কভার করেন, আপনি দেখতে পাবেন যে মমতা ব্যানার্জির জনসভার থেকেও বিপুল পরিমাণ জনসমাবেশ হয়। মানে মানুষের যে যারা ভোট দেয় না মোদিকে, তৃণমূল করে, কিন্তু দেখতে যাচ্ছে, মোদির জনসভায় যাচ্ছে, মোদিকে দেখতে যাচ্ছে, তাদের যেটা ওপিনিয়ন, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের পাড়াতেও এইরকম আছে যারা তৃণমূল করে, কিন্তু মোদিকে দেখতে গিয়েছিল উলুবেড়িয়ায় যখন মোদি এসেছিল লাস্ট বিধানসভায়। তো আমি জিজ্ঞাসা করছিলাম মোদিকে কেন দেখতে যাবি রে বাবা? তো ওদের যেটা দাবি যে ঠিক আছে পশ্চিমবঙ্গে নাই আসুক, মোদি তো হিন্দুদের হয়ে কাজ করছে, হিন্দুদের হয়ে বলছে। এই যে একটা ইমেজ, ঠিক সেম ইমেজ হচ্ছে তোমার 1939-40 যখন সাভারকার হিন্দু মহাসভায় আসলেন, তখন কিন্তু সারা ভারতের হিন্দুদের মতোই ঠিক বাঙালি হিন্দুদের মনে কিন্তু একটা আবেগ জেগেছিল যে সাভারকার আমাদের মুক্তি দিতে পারবে, এই যে বিপদ এ থেকে মোকাবিলা করতে পারে সাভারকার একমাত্র। এবং সাভারকার যে এতটাও যে
আজকের দিনে যেভাবে নেগেটিভিটি করে রেখেছে এরকম ছিল না। সাভারকার বেশ পাওয়ারফুল ছিল, কারণ গোল টেবিল বৈঠকে হিন্দু মহাসভাকে বিভিন্ন সময় ডাকা হয়েছিল এবং সাভারকার নিজেও বেশ কিছু অ্যাটেন্ড করেছিল, এবং সাভারকার ওই সময় তো প্রচুর পরিমাণে লেটারও ব্রিটিশ গভর্নমেন্টকে লিখেছিল, তার এখন সরকারি ডকুমেন্ট আছে হিন্দু মহাসভার নেতা হিসাবে, এবং বিভিন্ন দাবি নিয়ে, হিন্দুদের দাবি নিয়ে বিশেষ করে। একমাত্র ছিল হিন্দু মহাসভায় যে হচ্ছে হিন্দুদের দাবি উত্থাপন করতো ব্রিটিশদের কাছে, যে স্বাধীন ভারতবর্ষে আমাদের অবস্থান কি হবে, বিশেষ করে হিন্দুরা কিভাবে থাকবে, হিন্দুদের সমস্যা নিয়ে। কংগ্রেস কিন্তু কোনোদিন করেনি এটা। কংগ্রেস 46-এর ইলেকশনে এসে দাবি করলো যে আমরা হিন্দুদের এই অখণ্ড ভারত থাকবে, আমরা কোনোদিনও বিচ্ছিন্ন হতে দেবো না, এই সমস্ত কিছু বলেছি। ঠিক ওই সময়তেই মহাত্মা গান্ধীও দাবি করেছিল আমার শরীরের উপর দিয়ে হচ্ছে দেশ ভাগ হবে, কোনোদিন হবে না। কিন্তু আলটিমেট যখন জিতে গেল ইলেকশনে, হিন্দু মহাসভা ভোটে জিততে পারেনি। হিন্দু মহাসভা বারবার দাবি করেছিল যে কংগ্রেসকে একটা ভোট দেয়া মানেই দেশ ভাগ হবে, যদি চাও হিন্দুরা তাহলে হচ্ছে যে দেশ ভাগ না হয় তাহলে হিন্দু মহাসভাকে ভোট দাও। কিন্তু মানুষ ভোট দেয়নি। মানুষ সেদিনও দাবি করেছিল যে কংগ্রেস আমাদের রক্ষা করবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, যে আমাদের গান্ধী দেশ ভাগ হবে না এবং কংগ্রেস আমাদের রক্ষা করবে, গান্ধী জীবিত আছে। কিন্তু আলটিমেট 1946-এর ইলেকশন ছিল খুবই ইম্পর্টেন্ট, যেটা বাঙালিরা কোনোদিনও গ্রহণ করতে পারেনি। ওরা হিন্দু মহাসভাকে জেতায়নি, এবং যখন দেশ ভাগ হলো, যে পূর্ববঙ্গ ছিল একসঙ্গে ঐক্যবদ্ধ, যেদিন পাকিস্তান হয়ে গেল তারপরে তার প্রতিবেশী, যে প্রতিবেশী একসঙ্গে খেত, একসঙ্গে খেলতো, সবকিছু করতো, সেই প্রতিবেশী কিন্তু মেরে তাড়িয়ে পাঠিয়ে দিল। এই যে কাফির হত্যা, তারা কিন্তু পাঞ্জাবি মুসলমানরা কিন্তু 1950-এ 64 দাঙ্গা করে বাঙালি হিন্দুদেরকে পাঠায়নি পশ্চিমবঙ্গে। যে সমস্ত আপনি যদি দেখেন যে নোয়াখালীর দাঙ্গা, এইগুলো কিন্তু পশ্চিম পাকিস্তানের মুসলমানরা কেউ এসে বাঙালি হিন্দুদেরকে মারেনি। পাকিস্তানের অধীনেই ছিল, সরকারটা পাকিস্তানেই ছিল, যে পাকিস্তান সরকার ছিল, তাদের কোনো দায় ছিল না বাঙালি হিন্দুদের সম্পর্কে, তাদের কোনোদিন আগ্রহ ছিল। কিন্তু ঠিক বাঙালি মুসলিমরাই হচ্ছে বাঙালি একে তোমার হিন্দুদেরকেই তাড়িয়েছে, এটা ফ্যাক্ট। আজকের দিনে যদি কেউ দাবি করে যে পালিয়ে এসছে, তাদের জন্য আমি বলবো আপনারা চান 1950-এর কি আনন্দবাজার পেপার খুলুন, এবং কিভাবে তারা আসছে পূর্ববঙ্গ থেকে, তাদের সম্পত্তি লুট করে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, এমনকি হচ্ছে লঞ্চে যে উঠেছে সেই লঞ্চেও তাদের সার্চ করা হচ্ছে সমস্ত কিছু, যে কিভাবে এসেছিল। এইগুলো কিন্তু বলছি হাবি যাবি না, এগুলো ডকুমেন্টেড। যাদের বিশ্বাস হবে না তারা গিয়ে নিউজ পেপার দেখুক, যে 1950-এর অমৃতবাজার কি আনন্দবাজার পড়তে পারে, দেখবে যে এই যে দাঙ্গাগুলো হয়েছিল এইগুলো কিন্তু কোনোভাবে পাকিস্তানের কোনো রাজনৈতিক নেতারা ওই সময় বলেনি। কারণ ওই সময় যে পশ্চিম পাকিস্তানের যে নেতারা যারা গিয়েছিল এখানে পাকিস্তান গঠনে, তারা নিজেদের মধ্যেই ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে বিভক্ত। এবং আজকের দিনেও পশ্চিম পাকিস্তানের যারা তোমার বলা হয় যে হচ্ছে তোমার যেটা পাকিস্তান আমরা বলি, সেই পাকিস্তানের মুসলমানদের যেটা থাকে, তারা দেখবে যতটা হচ্ছে ভারতীয়দের অন্তত রেসপেক্ট করে সামান্য হলেও, যে ভারতীয় বলে অন্তত যারা লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, তারা যে ভারতীয়দেরকে রেসপেক্ট করে, নন মুসলিমদেরকে, ঠিক তার থেকেও তীব্র হারে ঘৃণা করে হচ্ছে ওই পূর্ববঙ্গ, যেটা আমাদের আজকে হচ্ছে বাংলাদেশের মুসলমানদের। কোনো বাঙালি যে আপনি যদি ভারতবর্ষের হিন্দুদেরকেও অতটা ঘৃণা করে না যে পশ্চিম পাকিস্তানের মুসলমানেরা, তারা কিন্তু বাঙালি মুসলমানকে ঘৃণা করে। এইটা আজকের দিনেও আছে, তারা ওরা মানেই কোনো দিনেই ছিল না যে হচ্ছে ওরা মানে না, ওদের মধ্যে একটা হায়ারার্কি আছে, ওরা উচ্চ ভাবে নিম্ন ভাবে, সেটা একটা বিষয়। কিন্তু এই যে ধারাবাহিক ভাবে হচ্ছে পূর্ববঙ্গ থেকে বাঙালি হিন্দুরা আসলো, তারপরে তারা নিজেদের বাসস্থানের জন্য, প্রজন্মকে রক্ষার জন্য তারা এসেছিল হচ্ছে একদম যারা সরকারের ক্ষমতায় ছিল সেই রাজনৈতিক দলের সংস্পর্শে থাকার চেষ্টা করলো। কংগ্রেস স্টার্টিং এ ছিল, কংগ্রেস আশ্রয় দিল, কংগ্রেসের পরে তারা লেফটে গেল, লেফটের পর এখন অনেকটাও তৃণমূলেও আছে, এবং সরকারের সঙ্গে থেকে তারা একটা থাকতে চায়। সে চাওয়ার মধ্যে দিয়ে তারা তাদের অতীতটাই ভুলে গেছে। মানে যারা এসছে, যার ঠাকুমা মা কি তার আগের প্রজন্ম যারা এসেছে, তাদের অধিকাংশই কিন্তু স্বাভাবিকভাবে আসেনি, যে আমি ট্রেনে করে গেলাম, যে শিয়ালদা থেকে খুলনা থেকে এখানে বরিশাল, এইভাবে কেউ আসেনি লঞ্চে। সাধারণভাবে সব অত্যাচারিত নিপীড়িত হয়ে এসেছে, নরক যন্ত্রণা ভোগ করেছে। এবং মজার বিষয়, পশ্চিমবঙ্গ জুড়ে
প্রচুর পরিমাণের উদ্বাস্তুদের উপরে গবেষণা হয়। আমি আমার কাজের সময় বেশ একটু সার্চ করে দেখেছিলাম, তো কোথাও দেখবে না যে হচ্ছে কিভাবে উদ্বাস্তুগুলো আসছে, কি কারণে। সমস্ত থিসিসে লেখা হচ্ছে যে হচ্ছে শিয়ালদা নেটটা মনে হয় আবার চলে গেছে, কল করি ওনাকে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এসে গেছে, ঠিক আছে। হ্যাঁ মানে হ্যাঁ এবার ঠিক হয়েছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সমস্ত কিছুতেই আমাদেরকে যেটা হ্যাঁ সমস্ত থিসিস গুলোই উদ্বাস্তুদের উপরে গবেষণার বই টই পড়েন, সেখানে মেনলি ফোকাস করা হয় সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে উদ্বাস্তু কলোনি, এইগুলো থেকে একেবারে হচ্ছে রাজভবন, রাইটার্স বিল্ডিং, তাদের ভূমিকা কি ছিল, ভারত সরকারের নেহরুর কি ভূমিকা ছিল, ইন্দিরার কি ভূমিকা ছিল, কোনোভাবেই তাদেরকে আমাদের পাওয়া যায় না যে কেন তারা নিপীড়িত হলে এবং নিপীড়িত ধরনগুলো কি কি ছিল, কোথাও নেই। লিখলে একটা সাম্প্রদায়িক ধারণা একটা তৈরি হয়ে যাবে। সাভারকার নিয়ে আমি যখন লিখেও ছিলাম, তো অনেকে, আমি তো এটা প্রবলেম ফেস করেছি, অনেক পাবলিশার তো পাবলিশ করতে চায়নি। দ্বিতীয়ত পাবলিশাররা বলছে যে বই বিক্রি হবে না। তারপরে বইটা যেভাবে পাবলিশ যখন করলাম, তারপরে দেখা গেল বইটা রাখতেই চাইছে না কেউ, উদ্বোধন তো দূরের কথা, রাখতেই চাইলো না। তো আমি লাস্টে হিন্দু বার্তা স্টলের কথা বললাম, সৌগতদা আর হচ্ছে সৌমেন সেনগুপ্ত বলে এক দাদার সঙ্গে কথা বলে আমি যোগাযোগ করে ওখানে উদ্বোধন করলাম। হিন্দু ওটা সম্ভবত হিন্দু এই হিন্দু বার্তার মঞ্চে আমি এটা করেছিলাম। এটার জন্য আমি ধন্যবাদ যে এইরকম একটা হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, মানে ইতিহাসকে একটা বিকল্প ভাবে হচ্ছে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, যেটার সমস্যার আজকের দিনে যদিও সেটা বামপন্থী ঐতিহাসিকরা এখন প্রবলেম ফেস করছে, কারণ তাদের কাছে বিকল্প কেউ কিছু লিখছে। আমি দাবি করছি না যে আমি একদম মহৎ কিছু করে দিয়েছি, মহৎ কিছু লিখে ফেলেছি, আমারটাই শ্রেষ্ঠ, এটা না। কিন্তু আমি একটা পথ হয়তো খুলতে পেরেছি, যেখানে হচ্ছে আমার মতো অনেক বাচ্চা ছেলেরা যারা হচ্ছে এই যে বামপন্থী একটা হেজিমনি আছে, ভয় পায় যে এদের বিরুদ্ধে কিছু লিখবো, এরা যদি এ হয়ে যায় তাহলে হায়ার এডুকেশন একটা বিপদ হবে, চাকরিটা আটকে দেবে, সেই ভয়টা ধীরে ধীরে কাটবে। আমার বইটা পাবলিশের পরে অনেকে সাহস করে লিখতে শুরু করে, আচ্ছা ও যদি লিখতে পারে, ও যদি ওর কেরিয়ার নিয়ে করতে পারে কাজ সাকসেসফুলি, তো কোনো আপত্তি নেই, তাহলে আমরা কেন লিখবো না। কালকে দেখা যাবে ফের একজন সাভারকার নিয়ে লিখলো কিছু একটা, কেউ একজন শ্যামাপ্রসাদ নিয়ে লিখলো। অ্যাকচুয়ালি আমাদের যে পূর্বপুরুষ, মানে আমরা আমাদের আইডেন্টিটিটা অনেক ভুলে গেছি। মানে আমরা আমাদেরকে একটা সাইকোলজিক্যালি হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাঙালি মানে হচ্ছে রবীন্দ্রনাথ, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, তেভাগ আন্দোলন আর হচ্ছে কমিউনিস্ট মুভমেন্ট, এর বাইরে বাঙালি আর কিছু ভাবতে পারে না। বাঙালি আজ অব্দি হচ্ছে বিধান রায়কেও চিনল না, প্রফুল্লচন্দ্র রায়কেও চিনল না, আর না চিনল দেশবন্ধুকেও চিনল না, শ্যামাপ্রসাদকেও চিনল না। আচ্ছা, সব থেকে বড় কথা, বাঙালি কতজন জানে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি হচ্ছেন তোমার 14টা ভাষা জানতেন, রবীন্দ্রনাথের দোভাষী ছিলেন, তিনি হিন্দু সভার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি পরবর্তীকালে কংগ্রেসের হচ্ছে বিধানসভার হচ্ছে স্পিকারও ছিলেন। তো তো উনি প্রথম জীবনে, এবং হিন্দু মহাসভার যে মহিলা মোর্চা ছিল, সেই মহিলা সংগঠনে হচ্ছে লিড করতেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের স্ত্রী কালিদাস নাগ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় সবার হচ্ছে একটা সময় প্রেসিডেন্টও ছিলেন। যে হিউজ পরিমাণের বাঙালি, বিশেষ করে যে প্রবাসী পত্রিকার হচ্ছে তোমার সম্পাদক, উনি নিজে হিন্দু মহাসভা ছিলেন, তুষারকান্তি ঘোষ, ফার্স্ট হচ্ছে 1925 হিন্দু মহাসভাকে বাংলায় নিয়ে আসছেন। তো 1925 সালে, ওই সময় লালা লাজপত রায় ছিলেন। তো এই ইতিহাসগুলো আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, মানে হচ্ছে আমাদের একটা যে পূর্বপুরুষ কারা ছিল, মানে আমি কাকে আমার আইডিওলজি হিসাবে অনুসরণ করবো। চারটে হচ্ছে বিবেকানন্দের মূর্তি করে দিয়েছে, ঋষি অরবিন্দুরও বিভিন্ন নাম টাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা ইফতেহার পার্টিও হয় অরবিন্দু হলে,
কিংবা হচ্ছে বিবেকানন্দের 4টে মূর্তিও দিয়েছে এবং মাল্যদান হয়, কিন্তু স্কুল সিলেবাসে বিবেকানন্দ পড়ানো হয় না। বিবেকানন্দকে তো পড়াতে হবে না। আজকের দিনে আমরা দক্ষিণ ভারতে যে গিয়ে দেখি যে বিবেকানন্দকে যেভাবে তারা রেসপেক্ট করে, রেসপেক্ট কিন্তু বাংলায় নেই। যে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা ভুলে গেছি যে হচ্ছে ঋষি অরবিন্দকে আমরা হচ্ছে পড়ি না। দুঃখটা এখানে লাগে যে আমি বলছি না যে হচ্ছে বাঙালিরা কিছু করেনি, করেছে, সবকিছু করেছে, কিন্তু মূল যে গোড়াটা হয় সেটা একটা বেসিক শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমাদেরকে কোনোভাবে এই সকল মনীষীদের বিষয়ে আমাদের উল্লেখ করা হয়। সৌরভ গাঙ্গুলির জীবনী পড়াচ্ছ, ঠিক আছে, কিন্তু অন্তত তুমি বিবেকানন্দ, কি হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দু, এই যে মানুষগুলো মনীষী আছে, তাদের তো একটা হচ্ছে বেসিক ছেলেদের শেখানো হোক যে আমরা কোন হচ্ছে ব্লাডকে হচ্ছে তোমার করছি, আমরা হচ্ছে ফলো করে এগিয়ে আসছি, যে আমরা বলতে পারি গর্বিত ভাবে যে হ্যাঁ আমরা বাঙালি, আমাদের পূর্বপুরুষ এনারা ছিলেন। আজকের দিনে অনেকে জানেই না, মানে হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা যাদেরকে নিয়ে হচ্ছে ভারতবর্ষ এখনো যে হচ্ছে মাতামাতি করে, ভারতবর্ষের যে থিওরি ধারণা সমস্ত কিছু, সেটা কিন্তু পুরোটাই হচ্ছে বাঙালিদের মস্তিষ্ক থেকে। আজকের দিনে বাঙালি হয়তো সেই পর্যায়ের ইন্টেলেকচুয়ালিটি নেই সারা ভারতে, এটা আমরা স্বীকার করি যে বাঙালিদের মধ্যে সেই ইন্টেলেকচুয়ালিটি নেই একটা সময় যেভাবে সারা ভারতে দাপিয়ে বেড়াতো। কিন্তু এটাও স্বীকার করতে হবে ভারতবর্ষের বর্তমানেও যেটুকু ভারতবর্ষের ধারণা, ভারতবর্ষ যেভাবে পরিচালিত হচ্ছে, ভারত নেটটা গেছে ওনার, দেখি চলে আসবে হয়তো এখনই। হ্যাঁ হ্যাঁ স্যার এসে, হ্যাঁ হ্যাঁ এসে গেছে, বলুন। পরে একটু এডিট করে দিও। তো এখনো যে ভারতবর্ষের যে ধারণা না, যে ভারতবর্ষ রাষ্ট্র হিসাবে যেভাবে বিশ্বের কাছে হচ্ছে প্রেজেন্ট করে, সেখানে কিন্তু বাঙালিদের যে একটা ধারণা, আমাদের যে পূর্বপুরুষ বাঙালিরা গড়ে গিয়েছিল ভারতবর্ষ সম্পর্কে, সেগুলোই কিন্তু বেশ প্রভাব ফেলে এখনো। সেই জন্যই বাঙালিকে এখনো রেসপেক্ট করে। আমাদের জন্য যে ভালোবাসে রেসপেক্ট করে এরকম নয়, তারা এখনো বঙ্কিমচন্দ্রকেও রেসপেক্ট করেন, বিবেকানন্দকেও করে, তাদের যে থট, তাদের যে ধারণা। কিন্তু দুঃখটা এখানে লাগে যে আজকের প্রজন্মের বাঙালি আমরা সব ভুলে গেছি। আমরা যে এই যে আজকের দিনে অনেকে বলে সাভারকারের কি যায় আছে, সাভারকার তো মুচলেকা, অনেক বাঙালি সাধারণ ছাত্রছাত্রীরাও বলে। তাদের এইটুকু বোঝা উচিত যে যখন সাভারকার 1939-এ আসছে এবং 41-এ আর আবার 49-এ, এই সমস্তকার যে সমস্ত বাঙালিরা গ্যাদারিং করেছিল সাভারকারকে দেখার জন্য, সংবর্ধনা জানানোর জন্য, তারা আর কেউ ছিল না, আমাদেরই পূর্বপুরুষ ছিল। তারা তো আর মহারাষ্ট্র থেকে আসেনি, বাঙালিরাই ছিল। তাহলে সেই বাঙালিরা কেন তাকে ওইভাবে অভ্যন্তনা জানাতে যাচ্ছে? তারা কেন বলছে তাদেরকে তো উদ্ধার করতে? তাদেরকে তো ডিম ভাত খাইয়ে তো আনা হয়নি সাভারকারকে দেখতে। হ্যাঁ, মানে তাদের আজকের দিনেও তুমি যদি দেখো, এই যে মোদিকে দেখতে মানুষ ছুটেছে, মোদি এসে উদ্ধার করে দেবে এরকম নয়। ডেমোক্রেসিতে তুমি যতক্ষণ না ক্ষমতা দখল করতে পারছো কিছুই হতে পারে না। কিন্তু একটা মানুষের ধারণা যে ও হয়তো আমার ধরে কথা বলছে, আমার স্বার্থে কথা বলছে, উনি আমার হচ্ছে উদ্ধারদাতা। ঠিক যেমনটি 1940-এর দশকে সাভারকার সম্পর্কে ছিল। সাভারকার কি করবে? সাভারকারের যতক্ষণ না পলিটিক্যাল তুমি ক্ষমতা পাও ডেমোক্রেসিতে, সাভারকার কেন আজকের দিনে মোদিও পারবে না। যে রাজ্য সরকারের যদি সে ক্ষমতা না পায় পশ্চিমবঙ্গে, কোনো নীতি তো সে এখানে প্রয়োগ করতে পারবে না সরাসরি ভাবে। ডেমোক্রেসিতে জনসংখ্যা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আজকের দিনে আমি মনে করি যে বাঙালি হিন্দুরা ধীরে ধীরে বুঝছে। হয়তো সবাই বুঝছে না, কিছু অংশের মানুষ যারা একটু রাজনীতি চর্চা করে, যারা হচ্ছে সমাজ সম্পর্কে বোঝে, যারা বুঝতে পারছে যে তাদের অনেকগুলো প্রবলেম ফেস হচ্ছে সামাজিক জীবনে, চলাফেরাতে, মেয়ের বাড়ি ফেরাতে, কি রাস্তাঘাটে, তো কিংবা হচ্ছে তুমি কোনো অপরাধও যদি করো, প্রশাসনের হচ্ছে দৃষ্টিভঙ্গি কিন্তু ধর্মীয় দিক দেখে হচ্ছে। যদি আমার অন্য কোনো ধর্মীয় হয়, পুলিশ কিন্তু সে তার বিরুদ্ধে স্টেপ নিতে গেলেও 10 বার ভাবে
হ্যাঁ অপরাধ হয়তো আমি করিনি, কিন্তু হ্যাঁ আমার ভিন্ন একটা ধর্মী সে হচ্ছে হ্যাঁ অপরাধ করেছে, কিন্তু পুলিশ তার হ্যাঁ, বিরুদ্ধে স্টেপ নিতে যাবার আগে 10 বার ভাববে যে এটা অনেক ও বছর ধরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এই বিভিন্ন ভাবে যে বাঙালি হিন্দুরা যে প্রবলেম গুলো ফেস করছে, এই প্রবলেম হুম গুলো সেম সিচুয়েশন ছিল ঠিক 1940-এর দশকে, হ্যাঁ 39-এর দশকে বাঙালি হুম হিন্দুর কাছে। হ্যাঁ মানে এক তো জনসংখ্যা কমেছিল এবং হচ্ছে সরকারও ছিল মুসলিম লীগের, এবং তাদের যে নীতি প্রশাসনের হ্যাঁ ভূমিকা সমস্ত হুম কিছুতে বাঙালিরা হতাশ হয়ে গিয়েছিল। হুম আজকের দিনেও সেম জিনিসটা আছে, কিন্তু হুম সাভারকারের গুরুত্ব কিন্তু আজকের দিনে আরো বেশি বেড়ে গেছে। আমি নিজেও হুম দাবি করিনি যে হচ্ছে তোমার সাভারকারের বই খুব বিক্রি হয়েছে, কিন্তু হুম যেটুকু বিক্রি হয়েছে আমার কাছে সেটা কিন্তু তাদের নিজের উদ্যোগে। অনেকে আমার সঙ্গে হুম ডাইরেক্ট ফোনে কথা বলেছে, যোগাযোগ করেছে, হুম নিজস্ব উদ্যোগ নিয়ে হচ্ছে তারা কিন্তু বইটা কিনেছে এবং হচ্ছে হুম পড়তে চাইছে, হুম এবং তারা কেউ সাধারণ পাঠক নয়। হুম যা নেট চলে গেছে আবার ওনার। তারা সকলেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিক্ষিত এসে এবং গেছে, সমাজে বেশ প্রতিষ্ঠিত। হ্যাঁ এসে গেছে এসে গেছে, হ্যাঁ বলুন। নেট চলে গেছে, একটু দাঁড়াও তোমরা, ওনার নেটে একটু সমস্যা হচ্ছে। দেখি ফোন করি আবার। আচ্ছা, সমস্যার বিষয় হলো যে উনি জানাচ্ছেন যে ওনার নেট চলে গেছে। ও ওই তো আবার ফিরে এসছে নেট। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন তাহলে স্যার। হ্যাঁ নেটের একটু সমস্যা, হ্যাঁ নেটের একটু হ্যাঁ সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো তো আজকের দিনে আমার মনে হয় যে সাভারকার হুম হচ্ছে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে, অন্তত বাঙালির হ্যাঁ কাছে। সারা হ্যাঁ ভারতে যেটা আমরা সাভারকার সম্পর্কে চর্চা দেখি সাভারকারকে নিয়ে, সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত এবং হচ্ছে ওনার আইডিওলজি নিয়ে। হুম যে বিভিন্ন মত আছে, কেউ লিখছেন এবং হচ্ছে তার বিরুদ্ধে কেউ লিখছে, এবং হুম লেখাটার আমি হচ্ছে সমর্থন করি। যারা হুম বিরুদ্ধেও লিখছে তাদেরকেও আমি সমর্থন করি। আমার যারা হ্যাঁ বই পড়ে মনে হবে যে হচ্ছে ও একটা সাভারকারের ভালো দিক লিখেছে, আমি বলবো তারা একটা হুম নেগেটিভিটি লিখুক যে বাঙালি সম্পর্কে সাভারকারের, তাতে আমি আরো খুশি হব, কারণ জানা যাবে হুম যে হুম নতুন কিছু জানার জন্যই হচ্ছে তোমার গবেষণা করা। এবং যারা হ্যাঁ সাভারকার সম্পর্কে বিভিন্ন চর্চা করছে, যে বাংলার বাইরেও যারা, দিল্লি টিল্লিতে বেসিক্যালি যেটা হয় সাভারকারের জীবন হয়, এবং ওনার হুম হচ্ছে যে থিওরি হিন্দুত্ববাদ, এই সমস্ত কিছু নিয়ে বেশিরভাগই হচ্ছে লেখা হয়। কিন্তু আমার হুম বইটা সম্পূর্ণ আমি হচ্ছে একটা বিকল্প একটা দিক দেখানোর চেষ্টা করেছি, যেখানে হুম আমি সাভারকার এবং বাংলা এবং বাঙালি এই দুটোকে হুম হচ্ছে একাত্ম করার চেষ্টা করেছি, যে তাদের সঙ্গে হুম লিঙ্ক কিভাবে ছিল, বাঙালিরা কিভাবে সাভারকারকে গ্রহণ করেছিল, এবং হুম হচ্ছে তোমার সাভারকার কিভাবে বাংলার সঙ্গে নিজেকে যুক্ত করেছিল, এই দিকটা হুম হচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার গ্রন্থে। সেই হুম জন্যই হচ্ছে, এবং হচ্ছে আমি আমার বইয়ের জন্য এই জন্যই আমি লেখার চেষ্টা করেছি যে বাঙালি জাতি যে আত্মবিস্মৃত অর্থাৎ হচ্ছে কোনো কিছু ভুলে যাওয়া, মানে আমার অতীত একটা সময় কোনো কিছু খুব উজ্জ্বল ছিল, আজকের হুম দিনে সেটাই হচ্ছে আবার নেগেটিভ হয়ে গেছে। মানে হুম সাভারকার একটা সময় আমার কাছে হিরো ছিল, আজকের দিনে হ্যাঁ আমার কাছে ভিলেন বাঙালির কাছে। সেই হ্যাঁ জন্য লেখা হয়েছে যে আত্মবিস্মৃত বাঙালি জাতি, অর্থাৎ বাঙালি জাতিকে আমি হচ্ছে তোমার মেনশন করার চেষ্টা করেছি যে তারা তাদের অতীতটা ভুলে গেছে। যখন হ্যাঁ সাভারকার জীবিত ছিলেন তখন কোনো বাঙালি কোনো একটা তার বিরুদ্ধে লিখতে পারেন। হুম লাস্ট হচ্ছে 90-এর দশকের পর আমি আমার বইয়েতে যেখানে সাহিত্যের চর্চা আছে সেখানে দেখিয়েছি, এমনকি স্কুল সিলেবাসেও 1978-70 এই সময় 60-এর দশকে স্কুল সিলেবাসেও হুম সাভারকারকে পড়ানো হচ্ছে, এবং হ্যাঁ কোশ্চেন আসছে সাভারকার সম্পর্কে, মিত্র মেলা হুম সম্পর্কে, ইন্ডিয়ান হাউস সম্পর্কে, আচ্ছা রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস বইয়েতেও আছে। আচ্ছা আহ, আহ, যে বিএ গ্র্যাজুয়েশনের বইয়েতে সিলেবাসে আছে, ঠিক আছে। হুম তো এমনকি অষ্টম শ্রেণীর এতেও আছে, যে
কোশ্চেনেও আছে যে সাভারকার আসছে। তারপরে হচ্ছে একটা বাংলা বইও আমি পেয়েছিলাম যেখানে সাভারকারের হচ্ছে তোমার একটা বায়োগ্রাফি টাইপের ছিল, যে বাংলা, ওইটা সম্ভবত সপ্তম অষ্টম শ্রেণীর বই, মানে হচ্ছে ক্লাস 7-8 এর বইয়েতেও হচ্ছে বাংলা বইয়েতে সেখানে সাভারকারের একটা জীবনী ছিল ছোট করে। তো এই যে সিস্টেমটা, হ্যাঁ এই সিস্টেমটা আমি দেখানোর চেষ্টা করেছি যে সাভারকারের একটা সময় থেকে সাভারকার হিরো ছিল এবং শেষে হচ্ছে 90-এর দশকের পর থেকে একটা লেফটিস্ট যে প্রোপাগান্ডা, এবং হচ্ছে আমরা সবাই জানি যে একটা লেফটিস্ট যে ওদের একটা গবেষকদের যে একটা স্ট্রং সংগঠন আছে, সেটাকে যেভাবে স্প্রেড করেছে এটাকে নেগেটিভিটি সাভারকার সম্পর্কে, সেটা কিন্তু খুব প্রভাব ফেলেছে। মানে হয়তো সে পড়েইনি, কোনো একটি শিক্ষক বলেছে সাভারকার মুজলেকা দিয়েছিল, ও কোনোদিনও পড়েই দেখেনি, জানতেও চায়নি যে আচ্ছা এই মার্কশিট পিটিশনটা কি সাভারকার একাই দিয়েছিল নাকি ওই সমসাময়িক বাঙালি ভারতবর্ষের আর কোনো বিপ্লবী দিয়েছিল, তারা কেন দিয়েছিল, এইগুলো কেউ জানতে চায়নি। আর কেন কারো মনে প্রশ্ন জাগেনি যে সাভারকার কিসের জন্য 50 বছরের হচ্ছে দণ্ড পেয়েছিল। অন্যান্য বিপ্লবীরা যেখানে 10 বছর 20 বছর পেয়েছিল, সাভারকারকে আবার ব্রিটিশ সরকার 50 বছরই দিতে গেল কেন? সে কি এমন কাজ করেছিল যে 50 বছর দিয়েছিল? আজকে শাহিনবাগের আন্দোলন তো করতে যায়নি সে, তাহলে এমন কিছু বিপজ্জনক বিপ্লবী ছিল যাকে হচ্ছে 25 বছরেও শায়েস্তা করতে পারবে না ব্রিটিশ সরকার, 50 বছরের জন্য তাকে জেল দেওয়া হয়েছে। কতটা ভয়ঙ্কর ছিল। এই যে সাভারকার সম্পর্কে একটা যে মিথ্যে অপপ্রচার করে রেখেছে, মার্কশিট পিটিশন সাভারকার দিয়েছিল সেটাকে আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু সাভারকারের মার্কশিট পিটিশনটা ছিল একটা মুক্তি পাওয়ার একটা পদ্ধতি। আজকের দিনে আমি তোমাকে বলছি, আজকের দিনে যদি মোদী সরকার কালকে আমাকে বলে এর নামে একটা ইউএপিএ রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দাও, যে এইরকম কিছু করেছে একটা মলয় বলে, ওর মনে হয়েছে রাষ্ট্রের যে হচ্ছে রাষ্ট্রবিরোধী, রাজ্য সরকারও দিতে পারে, যে যদি আমাকে মামলা দেয় এবং আমার উকিল সে তো মনে চাইবে যে আমাকে যেভাবে হোক আমার হচ্ছে একে আসামিকে আমার একে মক্কেলকে বের করতে হবে, এবং আমি যদি মনে করি যে আমাকে হচ্ছে জেলে পচে মরার থেকে বাইরে গিয়ে আরো অ্যাক্টিভলি কাজ করা উচিত, যাতে হচ্ছে আমি হচ্ছে তোমার শাসক বিরোধী কিছু বলতে পারি, শাসককে আরো ভয় পাওয়াতে পারি, তাহলে আমি চেষ্টা করব জেল থেকে বের হওয়ার, ইফ এনি কস্ট। তো আমার কাছে পদ্ধতি কি থাকবে? আমার কাছে পদ্ধতি যেভাবেই হোক আমাকে জেল থেকে বের হতে হবে। আর আজকের দিনে যদি রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয়, যারা মুক্তি পেয়েছে তাদেরকে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করা যে তারা হচ্ছে কোর্টের কাছে কি আপিল করেছে, আবেদন করেছে, সেম জিনিস তাদেরকে লিখতে হবে যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনোদিনও কোনো ষড়যন্ত্র করব না। এই ভাষা লিখতেই হবে, না হলে তোমাকে কোনোদিনও মুক্তি দেবে না। আর যে ওটা লেটার রাইটিং ফরম্যাট এই কনটেক্সটে, হ্যাঁ, যে এরা এই বিষয়টা ছাড়া সাভারকারের আর কোনো কিছুই বলে না। যে আর একটা দিক তুলে ধরা হয় যে হিন্দুত্ববাদ, হিন্দু সমর্থন, ঠিক ওই লজিকেই যদি আমরা বলি যে হচ্ছে সাভারকারের থেকে যদি কেউ মুসলিম সম্প্রদায়কে সব থেকে বাজে ভাষায় আক্রমণ করে থাকে, তার নাম বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর। হ্যাঁ, কেউ যদি পড়ে থাকে পার্টিশন অফ পাকিস্তান ওনার বই, পার্টিশন অফ পাকিস্তান, তো বুঝতে পারবে যে মুসলিম সম্পর্কে আম্বেদকর কতটা হচ্ছে তোমার করেছে, যে আক্রমণ করেছে, যেটা হচ্ছে তোমার আজকের দিনে হলে মনে হয় নুপুর শর্মার মতো সাভারকারের মুন্ডুচ্ছেদের কথা, এই আম্বেদকরের মুন্ডুচ্ছেদের কথা বলা হতো, যেভাবে উনি আক্রমণ করেছে, যে ওরা কোনোদিনও হচ্ছে তোমার মৃত্যু হতে পারে না নন মুসলিমদের, এই যে এগুলো, সেগুলো হচ্ছে সাভারকার কিন্তু অত অ্যাক্টিভলি বলেনি। সাভারকার এমন কি চেয়েছিল যে হচ্ছে যদি ভারত স্বাধীন হয় এবং রাষ্ট্র হয়, তো হিন্দু মহাসভার একটি সংবিধানও তৈরি করেছিল। সৌমেন সেনগুপ্ত সাম্প্রতিককালে একটি আর্টিকেলও লিখেছেন পত্রিকায়। তো ওনার হিন্দু মহাসভার সংবিধানে উনি লিখেছিলেন যে হচ্ছে তোমার দেশ কিন্তু ধর্মনিরপেক্ষ হবে, কিন্তু সম্প্রদায়গত ও ধর্মগত প্রায়োরিটি পাবে না। মানে কিছু হোক নাই হোক, তুমি পাচ্ছ না, তুমি যোগ্য নয়, অযোগ্য, কিন্তু শুধু আমাকে দিতে হবে না, ওইটাকে ফুলফিল করতে হবে যে একজন মুসলিমকে দিতে হবে। এটা কোনোদিনও হতে পারে না যে একটা সংখ্যালঘু মন্তক যে একটা নন মুসলিম চালাতে পারবে না, এটা কোন একটা অভ্রান্ত ধারণা, এর বিরুদ্ধে ছিল। মানে যে যোগ্য হবে তাকে তাকে সম্মান করতে হবে, সে যদি মুসলিম হয় সেও হবে, খ্রিস্টান হয় সেও হবে,
কিন্তু এটা কখনোই হবে না শুধুমাত্র মুসলিম বলে তাকে এতগুলো সিট দিতে হবে, তাকে এইগুলো সংরক্ষণ দিতে হবে। এর বিরুদ্ধে ছিল সাভারকার। আর সাভারকারের যে হিন্দুত্ববাদ, সেটা যদি আরো একটা লজিক থাকে, যে আম্বেদকর যদি তার কাস্ট পলিটিক্স নিয়ে তিনি অ্যাগ্রেসিভ মুভমেন্ট করতে পারে এবং তিনি বলতে পারেন জাতি আগে তারপরে দেশ হাবি যাবি, তো অন্য কেউ যদি একজন তার হিন্দু সম্প্রদায় সম্পর্কে, এবং হিন্দু মজার বিষয় হচ্ছে উনি হিন্দুর মধ্যে কিন্তু এই খ্রিস্টান বলছি তোমার শিখ, জৈন, বৌদ্ধ, মানে ভারতবর্ষে যে সকল ধর্ম জন্মগ্রহণ করেছিল এই সমস্ত গুলোকে নিয়ে উনি কিন্তু হিন্দুর কথা বলতেন সাভারকারে, যেটা এর আগে অন্য রাজনৈতিক দল বলতে পারেনি কেউ। উনি ওই একটা থিওরি নামিয়েছিলেন। মানে আমি যদি বলি যে হচ্ছে তোমার ঋষি অরবিন্দকে একটা ধর্মের ফিলোসফার হিসাবে উনি কিন্তু ঠিক একটা থিওরি নিয়ে এসেছিলেন। উনি কিন্তু ব্যক্তিগত জীবনে কতটা ধার্মিক ছিলেন সেটা অনেক প্রশ্নের, অনেকেই প্রশ্ন করে। কারণ হচ্ছে ওনার মারা যাওয়ার পরে ওনার যে উইল ছিল তাতে উনি দাবি করেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমাকে হচ্ছে ইলেকট্রিক চুল্লিতে পোড়াতে হবে। 1966 সালটা মনে রাখতে হবে সবসময়, যে আজকের দিনেও যদি গ্রামের দিকে আপনি যান, গ্রামের লোক ইলেকট্রিক চুল্লিতে পুড়তে চায় না, যে বলবে বাবা আমাকে গ্রামের শ্মশানেই পোড়াবি, আমি ওই ইলেকট্রিক চুল্লিতে পুড়বো না। মানে একটা ধারণা একটা থাকে, যে বিষয় থাকে, যে ওই সময় 1966-তে সে দাবি করছে আমাকে ইলেকট্রিক চুল্লিতে পোড়াতে হবে এবং আমাকে মোটর কার নালে হচ্ছে পশু চালিত যে কোনো গাড়িতে বয়ে নিয়ে যেতে হবে, মানে ওই চতুর্থলায় কাঁধে নিয়ে না। তার যে একটা আধুনিক ভাবনা ছিল, যে একটা হিন্দু ধর্ম সম্পর্কে, সেইটা কিন্তু আমরা বুঝতে পারছি যে ওই 1966-তে সে দাবি করছে যে হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু ওই আধুনিক যে পদ্ধতি আছে সেটাকেই গ্রহণ করব, মডার্ন পদ্ধতি, কোনোভাবে ওই পুরনো পদ্ধতিতে হিন্দু ধর্ম থাকবে না। তিনি রিচুয়ালকে পুরোপুরি অস্বীকার করছেন না, তিনি বলছেন ঠিক আছে আমি ইলেকট্রিক চুল্লিতে আমাকে পোড়ানো হোক, আমাকে মোটর গাড়িতে করে শ্মশান অব্দি নিয়ে যাওয়া হোক, এবং তিনি বলছেন যে হচ্ছে কিছুই করতে হবে না আনুষ্ঠানিকতা, খুব বেশি হলে বেদ মন্ত্র উচ্চারিত করতে পারো, এর বেশি কিছু না। এই যে তার, আপনি তো এক জায়গায় বলেও ছিলেন যে হচ্ছে তোমার গরু খেলেই কেউ হচ্ছে তোমার মুসলিম হয়ে যায় না, তখন একটা ধারণা ছিল ভারতবর্ষে। উনি কিন্তু বারবারই চেষ্টা করেছিলেন যে এটা হচ্ছে শুদ্ধি বিষয়টাও জোর দিয়েছিলেন, এবং উনার হিন্দু মহাসভা যে মুভমেন্ট গড়ে তুলেছিলেন, উনি এই আর্য সমাজি আরো যে সমস্ত হিন্দু সংগঠন ছিল তাদেরকে নিয়ে চলতেন, যেটা আজকে বিজেপি কে দেখা যায় না। বিজেপি কিন্তু অনেক সময় বলে বজরং দলের সঙ্গে আমার কোনো যোগ নেই, বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে আমার যোগ নেই, অনেক সময় ছেড়ে দেয়, ঠিক আছে। উনি কিন্তু হিন্দু মহাসভা ছিল কিন্তু পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম, আজকের দিনে বিজেপি আপনাকে ভাবতে হবে, এবং যে সমস্ত হিন্দু সংগঠন ছিল সেগুলোকে উনি কিন্তু এক করে লড়তে চেয়েছিলেন সাভারকার, যেটা আজকের দিনে বিজেপির মধ্যে ল্যাক পাওয়া যায়, মানে খুঁজে পাওয়া যায় না। বিজেপি কিন্তু কখনোই এই শুদ্ধিকরণ বিষয়টাকে, ঘর বাপসিটা বিষয়টাকে সরাসরি সাপোর্ট করে না, মানে হিন্দু অন্যান্য সংগঠনগুলো করে, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এরা করছে, কিন্তু বিজেপি সরাসরি সমর্থন করে না। কিন্তু সাভারকার কিন্তু এটাকে সমর্থন করতো, এবং হচ্ছে সাভারকার হচ্ছে এখানে অনেকবার বলে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে শুদ্ধি করতে হবে এবং ওদেরকে ফিরিয়ে আনতে হবে যারা গিয়েছে, কারণ তারা কেউ হচ্ছে ওই আরব থেকে আসা মুসলিম নয়, তারা সব ভারতবর্ষেরই, আমাদেরই পূর্বপুরুষ, তারা তরোয়ালের ভয়ে হোক অন্যান্য কারণে হচ্ছে ধর্মান্তরিত হয়েছে, এবং তাদেরকে নিয়ে আসতে হবে, এবং সেটার জন্য উনি আর্য সমাজের যে প্ল্যাটফর্ম সেটা ব্যবহার করেছে। তো সাভারকারের সঙ্গে আজকের দিনে অন্য হিন্দু নেতার হচ্ছে এখানে হচ্ছে তোমার পার্থক্য, বিশেষ করে যদি আমরা মোদীকে বা অন্য যারা হিন্দু নেতা হিসাবে দাবি করে তাদের সঙ্গে ডিফারেন্স। কিন্তু আজকের দিনে আমি বলবো যে বাংলা, এবং বিশেষ করে তো বাংলায়, সেই সঙ্গে ভারতবর্ষে যারা হিন্দু রাজনীতি করে, সংগঠন করে এবং হিন্দু চিন্তা করে, হিন্দুদের নিয়ে ভাবে, পূর্ববঙ্গের হিন্দু বিশেষ করে আমাদের যে বাংলাদেশে, তাদের কাছে কিন্তু সাভারকারের গুরুত্ব খুব বেশি, এবং তাদের কাছে আমি মনে করি তাদের উচিত সাভারকারের বই পড়া, যে হচ্ছে সাভারকারের অন্তত যে বইগুলো ওনার হচ্ছে কালেক্টেড ওয়ার্ক, নিজস্ব লেখা, সেইগুলো ভালো করে পাঠ করা। এবং আমার বইটাও আমি পড়তে বলবো, কারণ আমার বইটা আমার যে মত বেশি নেই, মানে আমি খুব একটা ওই বামপন্থীদের মতো নিজস্ব মত ইন্টারপ্রেট করতে যাইনি, আমি সমস্ত কিছু অ্যাজ ইট ইজ যা প্রাইমারি সোর্স পেয়েছি, নিউজ পেপার, জার্নাল, ক্যালকাটা ম্যাগাজিন ফ্যাগাজিন যা পেয়েছি সেগুলো আমি সব দিয়েছি, এবং উল্লেখ করে যে অমুক তারিখে বেরিয়েছে বলে সব।
ফলে এইগুলো একটা প্রাইমারি কোর্স টাইপেরই বই, যেটা পড়লে সাভারকারের বিভিন্ন বক্তৃতা সমস্ত কিছু ধারণা বোঝা যায়, যে একটা বিদেশ নীতি তার কেমন ছিল, তার ধারণা কেমন ছিল। আজকের দিনে যেটা করা হয় সেটা বিভিন্ন ভাবে হচ্ছে তাকে নেগেটিভিটি তৈরি করার জন্য লেফটিস্টরা একটা লাইনকে লিখে দেয়, মানে হচ্ছে বন্দুকের নলে বিপ্লব বলে লিখে দেয়, তার আগের লাইনেও বলেছে সেটা আর বলবে না। ঠিক সেম সাভারকারেরও কিছু লাইন কোট করা হয়, যে লাইনগুলো হচ্ছে তার আগে পরেও হচ্ছে আছে, কোন লাইনের ব্যাখ্যা করেছে, কেন ওইটা মন্তব্য করেছে সেটা বলবে না, তার আগে পরেও দুটো লাইন বলেছে। এবং আমি রিসার্চ করতে গিয়েও দেখেছি যে ওই সময় যারা ছিল 66 অব্দি কিংবা হচ্ছে তারপর 78 সাল অব্দি সাভারকার সম্পর্কে কোনো বাঙালি কোনো কিছু বলেনি, কোনো আজে বাজে কেউ কিছু লেখেনি। এমনকি হচ্ছে যখন কংগ্রেস সরকার কেরালের কমিউনিস্ট সরকারকে ফেলে দিতে যায়, সেই সময় সাভারকারই বিরোধিতা করেছিল, যে নেহরু সরকারের। আচ্ছা, তো এই দিকগুলো কিন্তু অনেকে জানে না, মানে সাভারকারের যে দিতে হবে, যে হচ্ছে সাভারকারকে মাসিক ভাতা দিতে হবে, লোকসভায় সেই দাবিটাও যে তুলেছিল সেটা একজন কমিউনিস্ট, যে হচ্ছে তোমার, এবং ওকে যে সাভারকারকে যে সর্বোচ্চ হচ্ছে পুরস্কার প্রদান করেছিল মহারাষ্ট্র হচ্ছে পৌরসভা, সেই সময় হচ্ছে যে পৌরসভা ছিল কমিউনিস্টদের পরিচালিত। এইটাও ইম্পর্টেন্ট, হচ্ছে তোমার সাভারকার সম্পর্কে আজকের দিনে যেমন শ্যামাপ্রসাদ, আজকের দিনে সুজন চক্রবর্তী শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলতে পারে, ফুট করে বলে দেয় শ্যামাপ্রসাদ সাম্প্রদায়িক হাবি যাবি, কিন্তু তুমি কোনোদিনও দেখেছো জ্যোতি বসু কোথাও বলেছে? জ্যোতি বসু বলেনি। জ্যোতি বসু ব্যক্তিগতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিনত, যারা ব্যক্তিগতভাবে চিনত তারা বুঝতো যে শ্যামাপ্রসাদের মধ্যে কি কোয়ালিটি আছে। শ্যামাপ্রসাদ, আমি ব্যক্তিগতভাবে যখন সাভারকার চর্চা করতে গেছি তখন দেখেছি যে সাভারকারকে যদি আমি পলিটিক্যাল সাভারকার বাদ দিয়ে দিই, যে হিন্দু মহাসভার নেতার পাঠটাও তুমি বাদ দিয়ে দাও, ব্যক্তি জীবনে সাভারকার কবিতা লিখেছেন, একজন কবি, উপন্যাস লিখেছেন, জানো তুমি হচ্ছে ওই যে মোবলা দাঙ্গা টাঙ্গা নিয়ে উপন্যাসও আছে, নাটক লিখেছেন বহু, পালা লিখেছেন বহু, পালা লিখেছেন। আচ্ছা, প্রবন্ধ তো এত আছে যে অনেক যারা রিসার্চ করে তারা তো বলে হচ্ছে উনি হচ্ছে লিভলেট হচ্ছে এত করেছে যে ওর কাছে কোনো সেগুলো পাওয়াই যায় না, অনেক দুষ্প্রাপ্য, যে এত লিভলেট উনি লিখতে পারতেন। অর্ধেক এখনো ট্রান্সলেটই হয়নি, অর্ধেক তো মারাঠিতেই রয়ে গেছে। হ্যাঁ, ওনার যা লেখা অনেক তো মারাঠিতেই রয়েছে, যেগুলো ট্রান্সলেট ইংলিশেও তো হয়নি। মানে একটা মানুষের বৌদ্ধিক যে ক্ষমতা সেটা একটু ভাবতে হবে। আজকের দিনে আমরা কিন্তু পাচ্ছি না, আজকের দিনে আমাদের 30+ হচ্ছে এজ হয়ে গেছে, আমরা কত কি লিখেছি, কিন্তু ওই ব্যক্তি তার জীবনে যা করে গেছে সেটা হচ্ছে আমি তো আমার সাহিত্যেতেও দেখেছি যে ওই সময়কার অনেকেই লিখেছেন যে হচ্ছে মারাঠি সাহিত্য চর্চাই করা যাবে না সাভারকারের বাদ দিয়ে, এমন একটি ব্যক্তি। মানে আমরা যদি এই সমস্ত কিছু বাদ দিই, সাভারকারের যে ব্যক্তিত্ব সেটাকে কিভাবে আমরা হচ্ছে ফেলে দিতে পারবো? যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা পলিটিক্যাল শ্যামাপ্রসাদ মুখার্জি না দেখি, তার ব্যক্তিত্বকে দেখি, কোনোদিনও তাকে আমরা হচ্ছে অস্বীকার করতে পারবো না যে বাঙালি হিসাবে তিনি কত মহান বিদ্বান ব্যক্তি ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে আপনার জন্য, বেশ কয়েকটা অডিয়েন্স থেকে প্রশ্ন আছে আপনার জন্য। একটা হচ্ছে যে জিজ্ঞেস করো তো নেতাজির 1940-এ সাভারকারের সাথে সাক্ষাৎকারের প্রসঙ্গে উনি কি লিখেছেন বইতে? সাক্ষাৎকারটা কি সত্যি হয়েছিল? সাভারকারের সঙ্গে, হ্যাঁ, সাভারকারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেটা হচ্ছে আমি আমার এতেও দিয়েছি, নিউজে বেরিয়েও ছিল, যে অমৃতবাজার হিন্দুস্তান স্ট্যান্ডার্ডসে বেরিয়েছিল। কিন্তু কি সাক্ষাৎ হয়েছিল সেটা নয়, ওরা নিউজ পেপারে লিখেছিল যে হচ্ছে সাভারকারের সঙ্গে মিট করেছে, এবং ওই দিনে মহারাষ্ট্রে যখন গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি জিনার সঙ্গেও মিট করেছিলেন। তবে নিউজ পেপার যেটা লিখেছিল যে সাভারকার আর হচ্ছে তোমার জিনার সঙ্গে উনি মিট করছেন সাম্প্রদায়িক সমস্যা সমাধানের জন্য। পরবর্তীকালে সাভারকারের সঙ্গে যিনি মিটিং এ অ্যাটেন্ড ছিলেন, ওনার সহকর্মী, তিনি তার বইতে হচ্ছে লিখেছিলেন যে ওই বিষয়ে যে হচ্ছে ওনাকে বলেছিলেন যে বিদেশে সাহায্য নিয়ে এবং রাসবিহারীর সঙ্গে যোগাযোগ করে ওনাকে কিছু লেটার, যেটা সিনেমাতে দেখানো হয়েছে, হ্যাঁ, যে ইয়েতে যাওয়ার ফলে। কিন্তু একটা ইম্পর্টেন্ট আমি আমার বইতে দিয়েছি, সেটা হচ্ছে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, উনি এক জায়গায় উল্লেখ করেছিলেন যে হচ্ছে যে ওনারা যখন নেতাজি হচ্ছে কংগ্রেস ত্যাগ করে দিলেন,
তারপরে ওনারা গিয়েছিলেন, যে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, এরা সবাই গিয়েছিলেন নেতাজি এবং হচ্ছে নেতাজির ভাইয়ের কাছে, যে তাহলে কি আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যেখানে আমরা তাহলে সবাই চলে আসবো সাভারকারকে ছেড়ে, যে হিন্দু মহাসভা ছেড়ে। তো তখন ওরাই সুভাষ বোসের দুই ভাই হচ্ছে উপদেশ দিয়েছিল যে কোনোভাবে এই ভুলটা করো না, হিন্দু মহাসভায় সাভারকারের নেতৃত্বেই তোমরা থাকো এবং চেষ্টা করো শ্যামাপ্রসাদ মুখার্জি যাতে অল ইন্ডিয়া লেভেলের লিডার হতে পারে, এবং সাভারকারকে কোনোভাবেই ছাড়বে না, সাভারকার হচ্ছে ইন্টেলিজেন্ট। এটা আমি দিয়েছি এবং ওটা ওনার এতেই বেরিয়েছিল, যে হচ্ছে কংগ্রেসেরই পত্রিকায় হচ্ছে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেটা আমি দেখিয়েছি। স্যার আপনি একটু জল খান, আপনি টানা 1 ঘন্টা 20 মিনিট বললেন, এরকম পডকাস্ট আমার কখনো হয়নি। মানে আপনি যে রিসার্চে কতটা খেটেছেন সেটা বোঝা যাচ্ছে, মানে আপনার মাথাতেও টাটকা রয়েছে সবকিছু। আর আমি বুঝতে পারছি না যে বইটা এখনো মানে অন্য পাবলিশাররা ছাপলো না, তো তাও না হয় বুঝতে পারছি, সারা বুক ফেয়ারে আর অন্য কোনো দোকানেও রাখলো না কেন? এখনো কি ভয় আছে? কি মমতা ব্যানার্জি কি কেলিয়ে দেবে এদেরকে সাভারকারের বই ছাপেছে বলে, না বই রেখেছে বলে? কি সমস্যা এখানে? কারণ সাভারকারের বই তো বিক্রি হচ্ছে, বুক সেলাররা ভালোভাবে জানে। বিক্রম সম্পদের বই তো সবাই কিনেছে, কলকাতাতেও বিক্রি হয়েছে। আমি 2 বছর আগে কিনতে গেছিলাম, তখন আউট অফ স্টক ছিল। তো এখনো রাখছে না কেন? এখন কেন রাখছে না জানি না, বই মেলায় রাখতে চাইনি, বই মেলায় আমি অনেক বলেছিলাম। হ্যাঁ, বই মেলাতে এখনো রাখতে চাইছে না কেন? সমস্যাটা হচ্ছে বেশিরভাগই আমাদের এখানে আমি দেখেছি বাংলায় যে প্রকাশনীগুলো আছে তারা বেশিরভাগই বামপন্থী ধারণা। হ্যাঁ হ্যাঁ, বাংলাগুলো পুরোপুরি বামপন্থী, মানে ইংলিশ প্রকাশনীগুলো অনেকটা এখন টাকার পিছনে দৌড়ায় বলে এখন আর অতটা চাপ নেই, যে আচ্ছা ঠিক আছে বিক্রি হচ্ছে যখন আমি ছাপিয়ে দিই। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই বামপন্থী ধারণা, এবং তাদের কাছে মনে তারা একটা, যদি কেউ ব্যক্তি মন থেকে আমি মেনেই নি যে এই ব্যক্তি খারাপ, আমি যদি মন থেকে মেনে নিই যে জ্যোতি বোস খারাপ ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য খারাপ ব্যক্তি ছিল, তো আমি কোনোভাবে যতই তার ভালো দিক আসুক, যে সত্যই আসুক, আমি কোনোভাবেই সেটাকে গ্রহণ করতে চাইবো না। এইটা অ্যাকচুয়ালি বামপন্থীদের মধ্যে আছে, যারা ওরা হচ্ছে শুনতে চায় না এবং হচ্ছে ওরা নতুন করে জানতেও চায় না। এইটা একটা ভয়ানক দিক, যেটা হচ্ছে তুমি আমি সবাই পড়তে চাই, যে ঠিক আছে বামপন্থী লিখেছে তো কি হয়েছে, এই যেমন একটা এই সম্পত্তি কি হচ্ছে সাভারকার সম্পর্কে সমালোচনা করে লিখেছে, আমি সেটাও দেখেছি, যে ঠিক আছে লিখেছে, কেন পড়বে না, তাতে কোনো অসুবিধা নেই, সবাই যে যেমন লিখছে লিখুক, পড়তে তো হবে, দেখতে হবে যে ঠিক আছে লেখাটায় কোনো রেফারেন্স গুলো ঠিকঠাক আছে, যে কতটা হচ্ছে এটা রেফারেন্স সত্য কি মিথ্যা, ঠিক আছে, সেটা হচ্ছে বিষয়। কিন্তু এই যে একটা ধারণা করে রেখেছে না, বিশেষ করে বামপন্থী প্রকাশনী, তারা নাম শুনেই নিতে চায়নি যে সাভারকারের বই নেব না, ঠিক আছে, মানে রাখবো না, তো এই একটা ধারণা। আর স্যার অডিয়েন্সের আরেকটা প্রশ্ন আছে, যে আমরা আমাদের কেরিয়ার শেষ করতে রেডি আছি, আপনি এই বই লিখে কি করতে চান? যাদের জন্য বই লিখেছেন তারা আপনাকে আগে গাল দেবে, মানে হিন্দুদের কথা বলছেন? আমি অ্যাকচুয়ালি মনে করি যে আজকের দিনের হিন্দু বা বিজেপি নেতারা আমাকে কি ভাবলো, কি গালিগালাজ করলো, তাতে আমার কিছু যায় আসে না। বই এমন একটা জিনিস যে যদি আমি আজকে লিখে গেছি, এই বইটা কিন্তু কোথাও না থাকলে একটা লাইব্রেরিতে থাকবে, ন্যাশনাল লাইব্রেরিতে হোক, যেখানে হোক একটা আমার বই থাকবে, ঠিক আছে, ন্যাশনাল লাইব্রেরিতে হোক, যে লাইব্রেরিতেই থাকবে। ওই আজকের দিনে যেমন আমরা যে হচ্ছে চেষ্টা করি যে হচ্ছে তোমার বিভিন্ন হচ্ছে তোমার পুরনো লেখা, যারা হচ্ছে 1905-6 থেকে এবং হচ্ছে 1940-50-এ যে হচ্ছে হিন্দু স্বার্থ নিয়ে যারা লেখালেখি করতো, আজকের দিনে আমরা জানতে চাই যে ওই সময়টায় কারা লিখতো, কারা কি করতো, বিভিন্ন ইন্টেলেকচুয়ালের লেখা খুঁজি, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, এরকম অনেকের খুঁজি। তো ঠিক সেম হবে যে 30-40 বছর পরে কেউ যখন খুঁজবে তখন দেখবে যে কেউ তো লেখালেখি করছিল, কিছু তো লোক লেখালেখি চেষ্টা করে, যে লেখা মানে এইরকম না আমার পক্ষে সম্ভব নয় হচ্ছে আমি কালকে গিয়ে 2-4 জনকে করে দেবো রক্ষা করার জন্য, এইরকম নয়। একটা ইনসিডেন্ট বলি, আপনি শুনলে হাসবেন, যে হচ্ছে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, তো তিনি বেশ শিবাজির ছবি টবি টাঙিয়ে রেখেছেন, সব যত হিন্দু আছে শাসক। তো আমি কিছুই বলিনি, আমি খালি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কোথায় পড়াশোনা করে, তো বললো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তারপর আমি বললাম সে তরাল খেলা টেলা জানে, লাঠি খেলা এটা সেটা, বলছে না না। তাহলে ফালতু এই শিবাজিটাকে টাঙিয়েও কি লাভ হবে, শিবাজি তো চেয়েছিল যে হিন্দুরা হবে মিলিটেন্ট, মানে সে অন্তত অস্ত্র চালানো চেয়ে, যে শিবাজি এমনিতে শিবাজি কোনোদিনও মূর্খ ছিল না, শিবাজিও শিক্ষিত ছিল, পড়াশোনা জানতো, সব করতো, কিন্তু অস্ত্র চালানোটাও জানতো।
তোমার ছেলে তো অস্ত্র চালানো জানে না, আলটিমেট এইগুলো শিখিয়ে কি হবে? মানে সে নিজের রক্ষাটাও পারবে না। আমি বলছি না যে কালকে অস্ত্র চালানো শিখে কাউকে মেরে দাও, কিন্তু আত্মরক্ষা বলে তো একটা বিষয় থাকে। সেই আত্মরক্ষা কিছু নেই আমাদের, সেই রকম মেন্টালিটি হয়ে গেছে। আমাকে খুশি করার জন্য কেউ একজন বই কিনলো, আমি চাইছি না যে তুমি বইটা কিনে নাও, যে কিনে আমাকে খুশি করার জন্য আমি বইটা কিনেছি তোমার। আমি বলতে চাইছি তোমার যদি ইন্টারেস্ট হয় যে জানার যে আচ্ছা 1940-40-এ সাভারকার এসেছিল, বাঙালিরা কিভাবে রিয়াক্ট করেছে, এবং আমি তো বলা হয়নি যে আমি বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় কথায় কি লেখা হয়েছিল সেগুলোও অ্যাড করেছি চ্যাপ্টারের শেষে সংযোজনে, যে প্রত্যেক নিউজ পেপারে যে ওনার আসার সময় বিভিন্ন সম্পাদকীয় কথা বেরিয়েছিল যতগুলো, সমস্ত কিছু আমি হচ্ছে আমার সংযোজনে দিয়েছি। ফলে যার জানার ইচ্ছা হবে যে আজকের দিনে আমরা সাভারকারকে বাঙালি হিসাবে গালিগালাজ করি, কিন্তু ওই টাইমের বাঙালিরা কি লিখছিল সম্পাদকীয় কথায় পাওয়া যাবে, বিভিন্ন ওর বক্তৃতা তো এক তো পাওয়াই যাবে, যে সম্পাদকীয় কথাগুলো পড়লে বোঝা যাবে যে ওর সম্পর্কে কি ধারণা ছিল, এবং ওই সময়কার বাঙালি কত গিয়েছে বিভিন্ন ছবি টবিতেও পাওয়া যায়। তো এই কারণে আমি চাইছি যে বাঙালিরা জানুক যে সাভারকার যে সময় এসেছিল তিনি যে বাংলা সম্পর্কে এবং বাঙালিকে সতর্ক যে করে গিয়েছিল, ঠিক সেম জিনিসগুলো আজকের দিনে প্রবলেম ফেস করছে বাঙালি। ফলে আজকের বাঙালির উচিত সাভারকারের লেখাগুলো পড়া, বিশেষ করে বাংলা সম্পর্কে তিনি যে বক্তৃতা দিয়ে গিয়েছিলেন, সেই জন্য আমি চাইবো যে আমার বইটা কেনার জন্য এবং পড়ার। আর কে কি ভাবলো, কে আমাকে কি করলো, কেউ আমাকে উপকার করেনি, একটা টাকাও দেয়নি এই গবেষণায়, বই পাবলিশও দেয়নি। ফলে আমি এই বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নই যে হচ্ছে আমাকে এই বইয়ের উপরেই জীবনযাপন করতে হবে। আমার পার্টিকুলার একটা গবেষণার আলাদা বিষয় আছে, এরিয়া আছে, আমি সেই বিষয়েই গবেষণা করি। এইটা আমার ব্যক্তিগত একটা আকর্ষণ থেকে মনে হয়েছে। মানে আমার, তুমি একটা মিথ্যে বিষয় জানো দীর্ঘদিন, হঠাৎ করে তোমার সামনে সত্যটা যদি চলে আসে, তোমার রিয়াক্টটা কি হবে? যে হচ্ছে এটা আমাদের দীর্ঘদিন বোঝানো হয়েছে, কিন্তু এটা আসলে তাই নয়। তো সত্য আপনার কাছে প্রথম স্ট্রাইক করলো কি থেকে? আমার কাছে তো স্ট্রাইক করলো যখন নিউজ পেপার গুলো আমি হচ্ছে গিয়ে দেখতে শুরু করেছিলাম। মানে প্রথমে তো আমি বইগুলো পড়া স্টার্ট করেছিলাম এবং ওইখানে রেফারেন্স পেয়েছিলাম যে সাভারকার আসছে 1939-এ বেঙ্গলে, ঠিক আছে। তো আমি তো ওই সাল তারিখ ধরে যখন নিউজ পেপার দেখা শুরু করলাম, তখন ওই বিশেষ করে সম্পাদকীয় কথার এগুলো লেখাগুলো, তখন তো আমি ভাবলাম যে বাঙালিরা একে হিরোই ভাবে, যে অমৃতবাজার, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, যুগান্তর, এরা যেভাবে লিখছে সম্পাদকীয় কথায়, তাতে হচ্ছে দেখা যাচ্ছে যে হিরো সাভারকার বাঙালির কাছে। তো তারপরে ধীরে ধীরে বিভিন্ন লেখা টেখা খুঁজতে খুঁজতে দেখলাম যে এইগুলো সব পাওয়া গেল। তো স্যার সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, একজন জিজ্ঞেস করছে যে কোথায় গেল আবার কমেন্টটা, ওই আর কি পশ্চিমবঙ্গের বাইরে থাকলে, হ্যাঁ বাংলার বাইরে থেকে যদি কেউ বইটা পড়তে চায় কিভাবে বইটা পেতে পারে? বইটা অনলাইনে হয়তো বাই পোস্ট হয়ে যাবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাই পোস্টে চলে যাবে। বাই পোস্টে কোনো টাকা চার্জ নেবে না, পোস্ট চার্জ, কিন্তু 20% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, পাবলিশারের নামটা আপনি বলে দেবেন তাহলেই হবে তো? নাম আর ফোন নাম্বারটা? নাম আর ফোন নাম্বারটা আমি পাঠিয়ে দিচ্ছি, দিলে হয়ে যাবে। অ্যাভেনেল প্রেস, সংস্কৃত কলেজের অপোজিটে। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, দাদাকে দিলে হচ্ছে এতে কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। ঠিক আছে। আর এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই আরেকজন বলছেন যে উনি 10টা কপি কিনে ডোনেট করতে চান, তা ওনাকে ওর ফোন নাম্বারটা পাঠিয়ে দেবো। আর হচ্ছে যে আপনি ওই মানে অন্য বাঙালি কবি সাহিত্যিকরা সাভারকারকে কি নিয়ে কি লিখেছেন সেগুলো আপনি মানে পৌঁছলেন কিভাবে ওইটা অবধি? এগুলো জানলেন কোথা থেকে? এইগুলো তো আমি হচ্ছে বিভিন্ন হচ্ছে পত্রপত্রিকায় পড়েছিলাম, যে তারপরে যে 1940-এর যে পত্রিকাগুলো আছে না, সেগুলো খুব উনি যে সময় আসছেন ঠিক ওই টাইম পিরিয়ডের যে পত্রপত্রিকা বিভিন্ন, তো সেইগুলো কিন্তু এখন ডিজিটাল যুগে পাওয়া যায়। মানে হচ্ছে আপনি ওই সময় পত্রিকা ডিজিটাল যুগে আপনি পিডিএফ পেয়ে যাবেন। তো সেইগুলো আমি হচ্ছে টাইম ধরে ধরে সার্চ করেছিলাম, আর বিশেষ করে হচ্ছে ওনার যে জন্মদিনগুলো গিয়েছিল, জন্মদিন আর মৃত্যু দিনগুলো, সেগুলো আমি হচ্ছে নিউজ পেপার ধরে ধরে দেখেছিলাম। সেইখানে আমি পেয়ে গেছি যে হচ্ছে সাভারকারের বিভিন্ন, তারপরে অনেক ইনফরমেশন পেয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে, একটা এতেও আমি সোশ্যাল মিডিয়াতেও পেয়েছিলাম। তো এইভাবে আমি হচ্ছে কালেক্ট করেছিলাম লেখাগুলোকে। যে আচ্ছা, আর জীবনানন্দ দাসটা কি করে পেলেন? ওটা তো আরো চমকপ্রদ। জীবনানন্দ দাসটা কবিতাতেই পেয়েছি, কারণ আমি হচ্ছে আমার যে থিসিস আছে না পিএইচডি, তার একটা পার্ট আছে কালচারাল পার্ট,
মানে ভারত ভিয়েতনামের কালচারাল যে সাংস্কৃতিক যে তাতে সাহিত্য টাইপ আছে। এইটা জীবনানন্দ দাশটা আমি অনেকদিন আগে পেয়েছিলাম, মানে 2 বছর আগে, তখন আমি স্টার্ট করিনি এইসব সাভারকার নিয়ে আলোচনাই করিনি, 2-3 বছর আগে। তো আমি তখনই ওই সাহিত্য নিয়ে যখন এইগুলো করেছিলাম তখন আমি জীবনানন্দের প্রচুর কবিতাগুলো আমি পড়েছিলাম, দেখেছিলাম যে ওতে ইন্দোচীন কি ভিয়েতনাম এগুলো লাওস কম্বোডিয়া নিয়ে কিছু লেখা আছে কিনা। তো তাতে আমি ওই কবিতাটা আমি পেয়েছিলাম যে তখন আমার খেয়াল ছিল যে জীবনানন্দ দাশের একটা কবিতা আছে যেখানে সাভারকারের উল্লেখ আছে, মানে 3 জন মনীষীর উল্লেখ করছেন যেখানে সাভারকারকেও একজন উল্লেখ করছেন উনি। তো আরো একজন আছে, আমি একটা এতে দিয়েছি যে শুধু নয়, নতুন যে একজন আছে আমাদের এই কবিটা তাতে দিয়েছিলাম যে শুধু যে জীবনানন্দ দাশ এইরকম না, সমসাময়িক যে এগুলো আছে না তারাও অনেকে লিখেছেন, তারা কিন্তু কোনোভাবে সাভারকারকে একটা সাম্প্রদায়িক হাবিজাবি হিন্দুত্ববাদী বলেননি। আচ্ছা, তো এটা একটা ভালো দিক যে যারা বিভিন্ন সময় লিখেছে ছোট ছোট প্রবন্ধ তারা কিন্তু এগুলো উল্লেখ করেনি সাভারকারকে, তারা গান্ধী এর সঙ্গে তুলনা করেছে। আমি 1 মিনিট, কিন্তু সমালোচনা হয়েছে এরকম নয়। অডিয়েন্সের প্রশ্ন একটু দেখে নেন। আমি অডিয়েন্সকে একটা জিনিস উত্তরই দিয়ে দিই। একজন জিজ্ঞেস করছেন যে হু ইজ দ্য স্পিকার, আই জয়েন্ড আ লিটল লেট। উনি অথর ডক্টর মলয় পাতলা। উনি যে বইটার নাম অ্যাকচুয়ালি নববর্ষ একটু ভুল লিখেছে, বাঙালির বীর সাভারকার না, আত্মবিস্মৃত বাঙালির বীর সাভারকার। আমি বাঙালির বীরটা লিখেছি যাতে অ্যালগোরিদমে আর কি স্পষ্ট লোকে বুঝতে পারে ভিডিওটা ক্লিক করার আগে আর কি। একজন জিজ্ঞেস করছেন যে আপনি কি এই সেলফ ডিফেন্সের জন্য আর্মস রাখাটাকে সমর্থন করেন, সেই আইনকে সমর্থন করেন, বা যে সহজে সেলফ ডিফেন্সের জন্য আমরা অস্ত্র রাখতে পারবো নিজেদের কাছে সেইটাকে? না, যে আইনটা এখন খুবই কঠিন। না, আমি একবারও কিন্তু আমার বক্তব্যে বলিনি যে আর্মস রাখার কথা। আমি যেটা বারবার করে বলছি, আমি একজনের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম যে তিনি হচ্ছে শিবাজি মহারাজের ছবি রেখেছে, বড় করে বাঁধিয়ে একেবারে শো অফ করার এই যে হিন্দুত্ববাদী, সেটার আমি বিরোধী। মানে তুমি যদি আইডিওলজিক্যালি ভাবো যে আমি ছত্রপতি শিবাজি মহারাজের একজন অনুসারী, তো তোমার জেনারেশনকে শেখানো উচিত তিনি যা যা অস্ত্র চালানো জানতেন সেটা তো শেখানো উচিত, শুধু পড়াশোনা নয়, তাকে অস্ত্র চালানো শেখানোটাও তোমার দায়িত্ব। যদি তুমি তাকে মনে করো আমার ছেলেকে আমি শিবাজি করবো, আর যদি মনে করো যে না আমি একজন শুধুমাত্র একটা সরকারি চাকরিজীবী করব পাওয়ার জন্য, তাহলে তুমি শুধু পড়াও তাকে। কিন্তু এই যে শো আপ করা, শিবাজিকে আমি শ্রদ্ধা করি, তো শিবাজিকে মানো। আমি যদি বিবেকানন্দকে মানি, আমি যদি সাভারকারকে মেনে চলি, তো তারা যে দিকগুলো বলেছে সেগুলো হচ্ছে গ্রহণ করার চেষ্টা করতে হবে। সব গ্রহণ করতে হবে এইরকম না, আমি তো আর সন্ন্যাসী হয়ে যাচ্ছি না, কিন্তু তারা অনেক দিক দেখিয়ে গেছে যে তুমি হচ্ছে এই স্বার্থের কথা বলো, হিন্দুকে কিভাবে রক্ষা করতে হবে, বিভিন্ন দিক আছে, সমাজের কথা বলতে হবে, যেগুলো হচ্ছে আমরা গ্রহণ করতে পারি। না, এই প্রশ্নটা একটু প্যারালালি যে আপনি এমনিতে ব্যক্তিগতভাবে সেলফ ডিফেন্সের জন্য আর্মস রাখার পক্ষে কিনা? না, আমি পক্ষে নয়, কারণ রাষ্ট্র ডেমোক্রেসি গণতান্ত্রিক রাষ্ট্রে তার প্রশাসন আছে, প্রশাসনের সেফটি দেওয়া প্রত্যেক নাগরিকের সেটা রাষ্ট্রের দায়িত্ব, যে তার প্রশাসন আছে সে সেফটি দেবে আমাকে। এবং এইরকম পরিস্থিতি যে তৈরি হচ্ছে যে সমাজে, যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এই ফিল যদি আসে তাহলে তো গভর্নমেন্ট হচ্ছে ফেলিওর, তার জন্য আমি দায়ী নয়। কিন্তু অ্যাট এ টাইম আমি কারো হাতে আক্রান্ত হলাম বিনা দোষে, তো আমি নিজের আক্রমণ তার সঙ্গে কিভাবে করবো, তখন তো প্রশাসন আসবে না। আমি সেই কারণে বলছি তোমার সেলফ ডিফেন্স। আমি রাত্রিবেলা আসছি, আমাকে 5 জন অ্যাটাক করলো, তখন তো প্রশাসন নেই, কিন্তু ইনসিডেন্টের পরে প্রশাসনের যে স্টেপ থাকবে, যদি প্রশাসন অন দা স্পট থাকে তো প্রশাসন হয়তো হেল্প করতে পারে। কিন্তু এমন জায়গায় হলো যে আমাকে প্রশাসন অনুপস্থিত, তাহলে আমাকে একাকে লড়তে হবে। তো আমি যদি ফিজিক্যালি ফিট না থাকি আমি লড়বো কিভাবে? এবং তুমি যদি 40-80 দশকে দেখো, সাভারকার নিজে বারবার করে প্রচার করেছিলেন দেশ জুড়ে যে হচ্ছে হিন্দু ছেলেদের মেয়েদের তাদের হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে হবে। এবং ওই সময়কার যে সমস্ত হিন্দু সংগঠন ছিল, হিন্দু মহাসভার অর্গানাইজেশন, আমি আমার বইতে উল্লেখ করেছি, বিভিন্ন নাম দিয়েছি, সমস্ত ক্লাবগুলোতে এই ব্যায়াম, যোগাসন, এই শারীরিক যে শরীর চর্চার বিষয়গুলো কিন্তু প্রতিদিন হতো, না নিত্যদিন, এবং মেয়েদেরকেও শেখানো হতো যে কিভাবে শরীর চর্চা করবে, যে হচ্ছে লাঠি চালাবে। আমি তো বলছি না তরোয়াল মানে তরোয়ালি করো, লাঠি চালানো, কিন্তু এই যে শরীর চর্চা বিষয়টা সেটা বাঙালির মধ্যে থেকে হারিয়ে গেছে।
হ্যাঁ বাঙালির যে ফিটনেস এর যে একটা ছিল, আগে ক্লাবগুলোই হতো, ব্যায়াম হতো, প্রতিযোগিতা হতো, সেগুলো নেই এখন। এগুলো একটা ফ্যাশন, মানে আমি কিছু একটা মুষ্টিমেয় লোকের ছেলে মেয়েরা করে, তারা হচ্ছে কোনো খেলায় যাবে, প্রতিযোগিতায় নাম দেবে এইরকম, কিন্তু সেটা কোনোভাবে খেলার জন্য ছিল না, সেটা কিন্তু একটা আমাদের সমাজ জীবনের একটা খাওয়া দাওয়ার মতনই একটা নিত্য একটা কাজ হয়েছিল হিন্দু সমাজের কাছে, যেটা আমাদেরকে করতে হবে। যে একটা ব্যায়াম সমিতি হাবি জাবি এগুলো ছিল, সেগুলো আজকে উঠে গেছে, সেটা একটা উইক পয়েন্ট। আমি সেই কারণে বলেছি, আমি কোনোভাবে ওই আমস্টামসের বিষয়ে বলিনি। টেনোহে হেকা বানজাই, তোমায় গ্লক 19 এর পারমিশনটা দেবে কোথায়, আর তুমি গ্লক 19 পাবে কোথায়? অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গিয়ে খোঁজো গ্লক 19। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে আমাদের চ্যানেলেও বহু ভিউয়াররা এসে সব বলেন, আর তাছাড়া অনেক বাঙালির মধ্যে তো ভিউ আছেই, যে আমরা সাভারকারকে ভালো বলছি, এদিকে সেই মারাঠারাই তো বর্গি পাঠিয়েছিল, বাংলা তছনছ করে দিয়েছে পুরো, মানে বর্গিদের থেকে বাংলা কেউ বেশি তছনছ করেনি। তো তাহলে আমরা সেটাকে মেলাবো কি করে? সেই বর্গির মহারাষ্ট্র সাভারকারকে আমরা কি করে ভালো চোখে দেখতে পারি? বর্গিরা যখন এসেছিল তখন কিন্তু শিবাজির রেজিম ছিল না, এইটা একটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? শিবাজির যে হিন্দবি স্বরাজ, সেটাই কিন্তু কোনোভাবে এইরকম কোনো ইনসিডেন্ট নেই। পরবর্তীকালে হচ্ছে মারাঠা, আমরা সবাই জানি, পেশোয়াদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, এবং তাদের যে নির্দেশে এসেছিল নয়, একটা গুট এসেছিল, এবং তাদের যে আক্রমণটাও ছিল সেটা হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে খুব একটা হচ্ছে হিন্দুরা গ্রহণ করেনি, এরকম নয়, গ্রহণ করেছিল, কিন্তু ওদের যুদ্ধের রণকৌশলটাই এরকম, চতুষ্কোণ ভাবে আক্রমণ করে। এবং তাদের যেটা ছিল সেটা মুর্শিদাবাদের এইদিকে আসাটা, যে হচ্ছে ওই সময় সরকারের বিরুদ্ধে লড়াইটা ছিল। যদি ভাবে যে মারাঠারা ছিল না, হাবিজাবি ছিল না, কিন্তু হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট যে তোমার ক্ষমতা দখলের পর বাঙালি হিন্দুরাই সব থেকে খুশি হয়েছে, যে হচ্ছে তোমার আমরা যদি মোগলদেরই ভাবি, সিরাজকে যদি আমাদের বাঙালি ভাবি, সিরাজ কিভাবে বাঙালি হতে পারে? সিরাজ যদি বাংলা ভাষাই জানে না, সিরাজ যারাই দাবি করে যে মারাঠারা আক্রমণ করেছে বাঙালিকে, তো ভাই আক্রমণ করেছে সিরাজের শাসনকে, তো মুর্শিদ কুলিকার শাসনকে, তো মুর্শিদ কুলিকা কবে থেকে বাঙালি হয়ে গেল, আমাদের সরকার হয়ে গেল কিভাবে? এটা তো সম্ভব নয়। তো মুর্শিদ কুলিকা বাঙালিদের শাসন করেনি, অত্যাচার করেনি, এটা কে বললো? তার শাসন আমলে বাঙালি হিন্দুরা সেফ ছিল, এটা কে বলেছে? যে বাঙালি হিন্দুরা সমস্ত কিছু করতে পারতো, সমস্ত কিছু হতে পারতো, এইরকম কিছুই ছিল না। সেই সময়তেও কনভার্টেড হতো। আজকের দিনে এত মুসলিম সব যে আফগান পাঠান আফগানিস্তান থেকে এসছে এরকম নয়, সম্ভব নয়। আজকে যদি ভারতীয় উপমহাদেশ ভাবি, যে পাকিস্তান, ভারত এবং হচ্ছে বাংলাদেশ, সব কটা মিলিয়ে যদি 50-60 কোটি মুসলিম হয়, সে মুসলিম গুলো আরব থেকে এসছে, কেউ আসেনি, সব তো বাঙালিরা কনভার্টেড হয়েছে। ভাই কোথা থেকে হলো? মানে মুসলিম শাসন আমলে কি অত্যাচারিত হয়নি? না শুধু সবাই জাতপাতের জন্য গেছে? সবাই জাতপাতের জন্য এমন গেছে এরকম নয়, কিছু গেছে, কিছু সুপিতে হয়েছে, কিন্তু তরোয়ালের জোরেও হয়েছে। ইরফান হাবিব তো লিখেছেন কেউই জাতপাতের জন্য গেছেন কিনা সন্দেহ আছে, কারণ জাতপাত মুসলিমরা নিজেরাই খুব একটা মেটাতে চায়নি। কাস্ট নিয়ে ইরফান হাবিবের পেপারে পড়েছি। আরে মজার বিষয় হচ্ছে আজকের দিনেও বাঙালি হিন্দুদের মধ্যে, বাঙালি কেন, ভারতবর্ষের যে কোনো মুসলিমদের মধ্যে ওই কাস্টটা রয়ে গেছে। আমি তোমাকে আমি যে জাতপাতে সাভারকারের দৃষ্টিভঙ্গি দেখিয়েছি, সেখানে আমি এটাই বলেছি যে সাভারকার গান্ধী ও আম্বেদকরের থেকে বেটার একটা দিক এনেছিলেন। কারণ গান্ধী হরিজন বলে একটা সম্প্রদায় তৈরি করেছিলেন, যেটা একটা অপমানজনক। আজকের দিনেও কেউ কাউকে হরিজন বললে খারাপ লাগে। আম্বেদকর যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে উনি কনভার্টেড পথ নিয়েছিলেন, মানে কোন একটা ধর্মে কনভার্ট করতে হবে। আজকের দিনেও যারা কনভার্টেড বৌদ্ধ, তাদেরকে কিন্তু হচ্ছে সেইভাবে রেসপেক্ট করা হয় না। তারা বৌদ্ধ হলেও বলা হয় যে দলিত বৌদ্ধ, তাদের কাছে কিন্তু ওই দলিত স্ট্যাম্পটা যায়নি। যেখানে নবজানের বৌদ্ধ তো এমনিও তাদের নিজেদের ইচ্ছা মতো বানানো বৌদ্ধ ধর্ম, ওটাতে তো বৌদ্ধ ধর্মের অর্ধেক প্রিরেকুইজিট গুলো নেই, তারপরে ওরা আম্বেদকরেরই পুজো করে বুদ্ধের থেকে বেশি। না আম্বেদকরের যারা ধর্ম অবলম্বী গ্রহণ করে, তাদের গিয়ে খবর নেবে, তারা সব কিন্তু দলিতই সব ফ্যাসিলিটি ভোগ করে এবং দলিত হিসাবেই দাবি করে যে দলিত, ঠিক আছে? এবং সেই বৌদ্ধতে করে, কিন্তু আবার হচ্ছে লাদাখের বৌদ্ধরা রেসপেক্ট করে না, যারা লাদাখের হচ্ছে বৌদ্ধ আছে, বুদ্ধিস্ট। সেটাই। তো ফলে তোমার লাভটা কি হলো? তোমাকে যে তাচ্ছিল্য করার ভাবটা, সেটা তো কিন্তু যায়নি, তুমি বৌদ্ধ হয়ে গেলে।
তোমাকে তোমার যারা বৌদ্ধিস্ট আছে তারা তো গ্রহণ করছে না, তারা বলছে তোমরা দলিত বৌদ্ধ, তোমরা অরিজিনাল বৌদ্ধ নয়। এই সেই জায়গায় সাভারকার যেটা বলেছিল যে হচ্ছে হিন্দুত্বের মধ্যে সবাই এক হবে, যেখানে জাতিবর্ণ থাকবে না। এইটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রাহ্মণও বলবে সে নিজেকে হিন্দু, দলিত বলবে হিন্দু, এবং হচ্ছে কায়স্থ ক্ষত্রিয় বলবে। এবং মজার বিষয়, সাভারকার তার জন্মদিনকে 42তম জন্মদিনে বাংলার যে হিন্দু মহাসভার সদস্য ছিল তাদেরকে একটা বলেছিল যে অস্পৃশ্যতা মোচন দিবস হিসাবে পালন করতে। ভারতবর্ষের প্রথম কোন রাজনীতি ব্যক্তি যার জন্মদিবসকে সে বলেছিল অস্পৃশ্যতা দিবস হিসাবে পালন করে। তার সঙ্গে কিভাবে পালন হবে তার একটা ব্যাখ্যা তিনি লিখেছিলেন, আমি সেটা পুরোটাই কোট করেছি। সেখানে উনি একটা ইন্টারেস্টিং বিষয় উল্লেখ করেছেন যে শুধুমাত্র উচ্চ বর্ণের লোকেরা নিম্নবর্ণের বাড়িতে যাবে এইরকম নয়, নিম্নবর্ণের লোকেরা তারা আবার হচ্ছে আরো তাদের নিম্নবর্ণের বাড়িতে যেতে হবে। মানে ধরে নাও এখানে পশ্চিমবঙ্গে কেউ নমশুদ্ধ আছে, তাকে বাগদির বাড়িতে যেতে হবে, বাগদিকে ডোমের বাড়িতে যেতে হবে, ডোমকে আরো ম্যাথরের বাড়িতে যেতে হবে। প্রত্যেকের বাড়িতে এইভাবে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, সাক্ষর নিতে হবে, মানে হচ্ছে এক হতে বলেছিল। এই দিকটা কিন্তু কেউ বলে না। আমরা সবসময় কি বলি, ব্রাহ্মণ আর হচ্ছে দলিত লড়াই, কিন্তু দলিতদের মধ্যেও একটা কম্পিটিশন চলে। যারা নমশুদ্ধ হয় তাদেরকে কোনোদিনও খবর নিয়ে দেখবে, তাদের সঙ্গে আবার হচ্ছে এই ডোম, তারপরে হচ্ছে তোমার কি বলবো যে হাড়ি এইরকম আছে, সেই সম্প্রদায়ের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, তারা আবার এদেরকে ছোট ভাবে দেখে, ভাগ দিয়ে আবার এদেরকে ছোট ভাবে দেখে। এই যে কম্পিটিশন চলে, কম্পিটিশনটা কেবল ওই ব্রাহ্মণ আর এর মধ্যে নেই, বাকি কাস্টের মধ্যে নেই, পরস্পর চলে গেছে। যে দিকটা সাভারকার ধরেছিলেন যে যদি প্রবলেম সলভ করতে হয় তাহলে আমাদের প্রত্যেককে ভাগিদার হতে হবে, কেবলমাত্র একটা সম্প্রদায়ের পক্ষে সম্ভব নয় যে ব্রাহ্মণরাই শুধু লড়াই করবে। নিম্ন শ্রেণীকে হচ্ছে গিয়ে তার যে নিম্ন শ্রেণী তার সঙ্গে মিশতে হবে, মেশে না, আজকের দিনেও মেশে না। আর এই যে ভাবনা চিন্তাটা কনভার্টেড বুদ্ধিস্ট হোক, কনভার্টেড হচ্ছে তোমার খ্রিস্টান হোক, আর কনভার্টেড হচ্ছে হিন্দু থেকে যারা গেছে মুসলিম, সমস্ত জায়গায় আছে। ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশের মুসলিমদের মধ্যে এটা সব থেকে বেশি প্রবল। যদি জানতে হয় সেটা একটু উচিত হচ্ছে এখানে তো বাংলাতেও আছে, আর হচ্ছে তুমি একটু এতে চলে যাও যদি হচ্ছে পাকিস্তানের দিকে, তুমি স্পষ্ট দেখতে পাবে রেগুলার মারামারি হচ্ছে নিজেদের মধ্যে। আর বাংলায় দেখতে গেলে আশরাফ মুসলিম আর বাঙালি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব একটু খোঁজ খবর নিলেই তবু হিন্দুদের মধ্যে যেটা দেখা যায় যে এক চুল্লিতে সবাই এখন পুড়ছে, কোনো অসুবিধা নেই। যে চুল্লিতে পোড়ার সময় সেটাও কিন্তু ওই ধর্মের মধ্যে পাওয়া যায় না, এক কবরস্থানে সবাইকে কবর দেয় না। এগুলো এক একটা ওদের মধ্যে এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, যে এইগুলোর জন্য সেই দিক থেকে অনেকটা ডেভেলপ করেছে হিন্দু সমাজের। এবং হচ্ছে যখন এই যে SC/ST অ্যাক্ট পাস হলো, তারপর আম্বেদকর ভারতবর্ষে এসেছিল, যে সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছিল এই পশ্চিমবঙ্গে এসেছিল, উনি তখন কিন্তু এখানে স্বীকার করেছিলেন যে ঠিক আছে, এরপর থেকে তো অস্পৃশ্যদের যে আইন করা হয়েছে আমি সেটাকে সমর্থন করি। উনি কিন্তু সমর্থন করেছিলেন, ওই যে কট্টর হিন্দুত্ববাদী হিসাবে যে ছবি তৈরি করা হয়েছে সেটা নয়। উনি বলেছিলেন যে এবার আমাদের মনের মধ্যে যে অস্পৃশ্যতা আছে মানুষের প্রতি, জাতির প্রতি, সেইটা দূর করতে হবে মন থেকে। সরকার তো একটা করেছে, কিন্তু আমাদের মন থেকে করতে হবে। তো এই বার্তা বাঙালি হিন্দুকে দিয়েছিলেন উনি। কিন্তু আমাদের কাছে যে ইমেজটা তৈরি করে রেখেছে না, যে সাভারকার একটা কট্টর হিন্দুত্ববাদী এবং জাতিবাদের সমর্থক হাবি যাবে, যেটার হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন মত। যদি আমরা সাভারকারকে স্টাডি করি, যে সাভারকার ভিন্ন একটা দিক ছিল, এইটা হচ্ছে আমি হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন, এটা আমাকে করা হয়েছে, আমি বলে দিই। টেনো হেকাবানজাই বলছে VHP প্রমোটস মার্শাল স্পোর্টস among SC OBC হিন্দুস। হ্যাঁ, সেই মার্শাল স্পোর্টসে ফিটনেস হবে, আসল লড়াই কিছু শিখতে পারবে না, ওগুলো নাচ শেখার মতোই একই ব্যাপার মোটামুটি। আর স্যার আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে যে ওই জানকী বাখলের বইটা কি পড়েছেন? বটার ব্যাপারে জানেন? ডক্টর জানকী বাখলে এই কয়েক মাস আগেই একটা বই লিখেছেন সাভারকারকে নিয়ে। উনি নিজে গান্ধীবাদী, UCL এর উনি হিস্ট্রি প্রফেসর। তা উনি কিছু আর কি ক্রিটিসিজম করার চেষ্টা করেছেন, খুব একটা ক্রিটিসিজম সফল হয়নি, কারণ উনি রিসার্চটা খুবই ভালো করেছেন। তা মানে ফ্যাক্ট যা তথ্য যা দেওয়ার খুব ভালো ভালো বের করে কনক্লুশনে উনি নিজের বক্তব্য রেখেছেন। সেই কনক্লুশনটা আর কি মানে মোটামুটি ছুঁড়ে ফেললেই হয়। তো ফ্যাক্টগুলো সেই জন্য খুবই ইন্টারেস্টিং। মানে ধরুন উনি বলছেন যে সাভারকার জল খান, তো যা ঠিক আছে আমরা জানলাম সাভারকার জল খান। এবার কনক্লুশনে গিয়ে লিখছেন যে ভাবতে পারেন সাভারকার জল খান, কি খারাপ ব্যাপার। তো এবার যার সাভারকারের বই ভিউ গুলো পছন্দ, কাজকর্ম পছন্দ, তার মনে হবে যাচ্ছে কনক্লুশনটার সঙ্গে আমি একমত হলাম না, বাকি রিসার্চটা তো ভালো।
তো এবার উনি দেখিয়েছেন পাতার পর পাতা যে উনি কাস্টিজমের বিরুদ্ধে কত ভালো ভালো কাজ করেছেন, কিন্তু উনি একটা মজার কনক্লুশন দিয়েছেন যে এটা নিয়ে আপনার কি মত আর কি সেটাই জানতে চাই, যে উনি বলছেন যে এই ঠিক আছে কাস্টিজম নিয়ে অনেক করলেন টরলেন, কিন্তু ওনার আসলে মানে মাথায় আর কি কুবুদ্ধি মোটামুটি এরকমই ঘুরছিল যে আলটিমেটলি একদিন মুসলিমদের কিছু সর্বনাশ করতে হবে, তাই উনি একমাত্র সেই জন্য উনি কাস্টিজমের ইতি টানতে চাইছিলেন, আর কোনো ওনার মানে কোনো মানে ভালো নেক দৃষ্টি থেকে উনি এসব করেননি। না, সেই রকম কোনো ধারণা ছিল না, কারণ উনি যখন কাস্ট, আমি যেটুকু পড়েছি, উনি যখন কাস্টের এই প্রবলেম গুলো সলভ করছিলেন রত্নাগিরিতে বসে, তো উনি ওই সময় তো প্রবলেম হচ্ছিল যে ওই যে মিউজিক অ্যান্ড হচ্ছে তোমার মস্ক নিয়ে লড়াই চলছিল, যে মসজিদের সামনে দিয়ে যাবে কিনা, এই নিয়ে ওইখানে প্রচুর দাঙ্গা হচ্ছিল মহারাষ্ট্রে। তো ওই সময় উনি যেটা দেখেছিলেন যে হিন্দু সম্প্রদায় হচ্ছে ছত্রভঙ্গ, মানে হচ্ছে বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় বিভক্ত। ওনার মূল ফোকাস ছিল হচ্ছে হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা, মানে এই কাস্টের যে ব্যারিয়ার সেটাকে ভাঙা। এবং উনি কিন্তু সমর্থক ছিলেন যে বেটি দানের, এটা ইম্পর্টেন্ট, যে গান্ধীও বলেননি কিন্তু আম্বেদকর এটা বলতে যাননি যে হচ্ছে উচ্চবর্ণের মেয়েরা হচ্ছে বিয়ে করে নাও, ঠিক আছে, এইরকম। উনি কিন্তু এইটার সমর্থক ছিল যে বেটি দান করতে হবে, বিভিন্ন জাতির মধ্যে রুটি দান হচ্ছে। এই যে ধারণা, সেই ধারণাটা থেকে বোঝা যায় কেবলমাত্র ওনার ধারণা ছিল না এরকম হয়ে যাবে যে সমস্ত মুসলিমকে জব্দ করতে। মুসলিম এখানে আসার কোনো বিষয়ই নয়, যে হচ্ছে মুসলিমের বিষয় না, বিষয়টা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সমস্যা। এবং উনি তো কোনোভাবেই এরকম বলেননি যে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করা হবে। উনি কিন্তু পলিটিক্যাল ভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। হিন্দু মহাসভার যখন লিডারও ছিলেন, উনি ভোট চাইছেন পাবলিকের থেকে, আমি এখন ভোট চাইছি তোমার থেকে, যে গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে নিয়েছিলেন উনি 38-এ। তারপরে উনি ইলেকশনে পার্টিসিপেট করেছেন, হিন্দু মহাসভা পার্টিসিপেট করেছেন এবং মানুষের কাছে ভোট চেয়েছেন। ভোটে যদি মানুষ তাকে সমর্থন না করে, তিনি তো একবার বলেননি যে মুসলিমদের কেটে কুচিয়ে ফেলা হবে কি যুদ্ধ হবে, এরকম বলেননি। এবং উনি যে অখণ্ড ভারত বলেছিলেন, সেখানে একবারও বলেননি যে মুসলিমদের করে রাখাই হবে না। উনি বলেছিলেন যে এই যে মুসলিমদের অহেতুক দাবি, সেটাকে আমি সমর্থন করি না, মুসলিমও থাকে, যেটা বরং আম্বেদকর বলেছিলেন যে সব মুসলিমদেরকে বের করে দেওয়া হোক। হ্যাঁ, এবং হচ্ছে সেনা দিয়ে আম্বেদকর বলেছিলেন যে হচ্ছে সেনা দাঁড় করিয়ে একজনও না মুসলিম থাকে, যেটা এবং বলেছিলেন যে সেনাতে আদৌ মুসলিম থাকলে আমরা ভরসাও করতে পারবো না যে আদৌ সে আমাদের দেশের জন্য লড়বে কিনা, এসব আম্বেদকর বলেছিলেন। হ্যাঁ, কিন্তু সাভারকর ওটা বলেনি। সাভারকর বলেছিলেন যে রাষ্ট্র আগে, মানে যদি কোনো মুসলিম মনে করে যে আমার কাছে ধর্মের আগে রাষ্ট্র, তাহলে সে মুসলিম, ঠিক আছে। এইটা হচ্ছে সাভারকরের দিক। সাভারকরকে যারা অনেকে হয়তো হিন্দু হাবি যাবি, কট্টর হিন্দুত্ববাদী, এইরকম কিছুই ছিল না। সাভারকর তোমার আমার মতো নর্মাল। সাভারকর আমি এখনো মনে করি যে সাভারকর ব্যক্তি জীবনে কতটা হিন্দুত্ববাদী, মানে ব্যক্তি জীবনে কতটা কট্টর হিন্দু ছিল, মানে রিচুয়ালিস্ট ছিল, মানে হচ্ছে পালন করতো, আমার সন্দেহ আছে। কিন্তু সাভারকর এমন একজন ব্যক্তি ছিল, যেটা তৈলক্যনাথ মহারাজ বিপ্লবী বলেছিলেন, যে সাভারকর কিন্তু হিন্দু সমাজের হিতের কথা চিন্তা করত, মানে কিভাবে একটা হিন্দু সমাজকে ভালো হয়, হিন্দু সমাজের ভবিষ্যৎ ভালো হয়, তিনি এইটা ভাবতেন। ব্যক্তি জীবনে তিনি কতটা হিন্দু ধর্ম পালন করেছেন, কতবার মন্দিরে গিয়েছেন, এটা কোনোভাবেই হচ্ছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তিনি হিন্দু সমাজ সম্পর্কে তার ধারণা কি ছিল, এবং তিনি ভবিষ্যৎ কি দেখছিলেন, কি কি প্রবলেম ফেস হতে পারে, তার একটা সমাধান কিভাবে হচ্ছে তিনি চক আউট করছিলেন। কারণ হচ্ছে সাভারকরকে এই দিক দিয়ে একটাকে ক্লোজ আপার বলতে পারা যায়, যে হচ্ছে তিনি একটা দিক, একটা থিওরি এনেছিলেন। সেইটা যে আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক হবে সেটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তিনি তো সমসাময়িক তার সময়ের মধ্যে নিয়ে এসেছিলেন। আজকের দিনে আমরা বলতে পারি এর প্রাসঙ্গিকতা নেই, কি আছে সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তিনি যে টাইমে এসেছিলেন, তিনি তো জানেননি যে 2025-এ গিয়ে আমার সম্পর্কে কেউ একজন মলয় লিখবে কিছু, সেইটা নিয়ে আলোচনা হবে, তারপরে আর একজন কেউ লিখলো, সেটা নিয়ে ঝামেলা হবে। সে কোনোদিনও কল্পনাই করেনি যে আমার বইকে নিয়ে এইসব হবে, রাহুল গান্ধী আমাকে বলবে মুজলেকা বীর, এইসব কোনোদিনও ভাবেইনি। সে যেটা ভেবেছিল তার সমসাময়িক যে ইনসিডেন্ট গুলো ঘটছে, সেগুলো নিয়ে সে একটা হিন্দুদের ভারতবর্ষের, এবং হিন্দু বারবার আমি বলছি, হিন্দু মানে পার্টিকুলার কিন্তু এই সনাতনী হিন্দুদের কথা নয়, হিন্দু মানে শিখ, হিন্দু মানে হচ্ছে তোমার হচ্ছে তোমার জৈন বৌদ্ধ পার্সি, জৈন বৌদ্ধ পার্সি, যারা না, যারা হচ্ছে ভারতবর্ষে যে সকল ধর্ম হচ্ছে জন্ম লাভ করেছিল, এবং আর বাকিরাও যদি দেশকে মেনে নেয় তাহলে তারাও বাকি। আরো একটা ইন্টারেস্টিং, হিন্দু মহাসভার যে জনসভা, এইখানে হিন্দু মহাসভার অধিবেশন হয়েছিল, ওইখানে উনি বলেছিলেন যে
ওই অনেকে কাজই করে না, সেটা হচ্ছে মুসলিম বাদেও যারা হচ্ছে এই ধরে নাও যে অ্যাংলো ইন্ডিয়ান ছিল এবং হচ্ছে পার্সি ছিল, ইরানিয়ান ছিল, তারা কিন্তু হিন্দু মহাসভাকে সমর্থন করেছে। এটা একটা ইন্টারেস্টিং দিক, কেউ বলে না, ঠিক আছে। সাভারকার তার স্পিচে তো উল্লেখ করেছে যে তারা তো বিদ্রোহ করছে না, তারা হিন্দু মহাসভাকে সমর্থন করছে বিভিন্ন ভাবে, ঠিক আছে। তো এইটা একটা ইন্টারেস্টিং দিক যে হচ্ছে মুসলিম, উনি ওই সময় দাবি করেছিলেন যে মুসলমানদেরই পৃথক রাষ্ট্র দাবি কেন, এরা তো দাবি করছে না, অ্যাংলো ইন্ডিয়ানরা, পার্সিরা, যে আমাদের পৃথক দিতে হবে, হিন্দুদের সঙ্গে থাকলে তো সমস্যা হবে, এরা তো বলছে না একবার। আজকের দিনেও বলে না, আজকের দিনেও যারা অ্যাংলো ইন্ডিয়ান আমরা যাদের বলি, এরাও সব অধিকাংশ হয়তো কনভার্টেড বেশিরভাগই, তো তারা কিন্তু দেখবে হিন্দুদের পুজো হাবি জাবি সবেতে অ্যাটেন্ড করে এবং তাদের কোনোভাবেই ধর্মের কোনো রিচুয়ালে বাধা আসে না। যারা খ্রিস্টান যদি বন্ধু বান্ধব থাকে একটু লক্ষ্য করে দেখবে, তারা দুর্গা পুজো কি হিন্দুদের বিভিন্ন পুজোতে যায়, তিলকে কাটে, তারা তাদের কোনোভাবেই ধর্মীয় ভাবে আঘাত পায় না। এবং খ্রিস্টান কলোনিতে গিয়েও তুমি যদি হোলি খেলো, রং মাখো, এবং তারাও রং মাখে, তাদের কোনোভাবে ধর্মীয় আঘাত হয় না। তারা কোনোদিনও ফিলই করে না যে একটা জুলুস যাচ্ছে হিন্দুদের জয় শ্রীরাম বলে, যে আমার কলোনিতে এখানে চার্চ আছে তাহলে আমরা ভয় ভীতু হয়ে গেলাম, যে হচ্ছে আমাদের করে ভয় দেখানোর জন্য হিন্দুরা আসছে, এইরকম না। তারা বরং আরো উৎসাহিত হয়ে দেখে, ছবি তোলে, পাশে দাঁড়িয়ে দেখে। সেইটা কিন্তু একমাত্র কিন্তু মুসলমানদেরই হয়, বলা হয় যে এরা হচ্ছে স্পর্শকাতর এরিয়া। আমি কোনোদিনও শুনলাম না কোনো খ্রিস্টান এরিয়ায় স্পর্শকাতর হয়েছে। আমি ছোটবেলাতে আমি খ্রিস্টান স্কুলেই পড়েছি পাহাড়ে, সেখানে একসাথে সবাই অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান এবং নেপালি খ্রিস্টান এবং নেপালি হিন্দু, বাঙালি হিন্দু সবাই একসঙ্গেই আজীবনই হোলি খেলা হয়েছে, পুজো টুজো সবকিছুই করা হতো। ওটা মানে স্পর্শকাতর এলাকা, যে স্পর্শকাতর এলাকা বলে মেনশন করা হচ্ছে, এই বিষয়গুলো আজকের নয়, এই বিষয়গুলো কংগ্রেস দীর্ঘদিন করে এসেছে এবং সেই টেন্ডেন্সি সবাই বহন করে আসছে সেকুলারের নাম করে। এটা কংগ্রেস করে এসেছে, মানে এটা আজকের ঘটনা নয়, এটা 47 তার আগে 40, 38 এই ঘটনা ঘটে যাচ্ছে। মানে এখনো যদি কেউ হিন্দুদের হয়ে বলতে যায় প্রকাশ্যে, তাকে বলে দেওয়া হয় সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী, বিজেপি। আমাকে তো অনেকেই এরকম বলে দিয়েছে, তো তাতে কিছু যায় আসে না। আমার দায়িত্ব অ্যাজ এ স্কলার, আমি দেখেছি, পড়েছি যে দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ থিওরি প্রচলন আছে, আমি সেইটাকে একটা ছোট করে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছি। আমি এরপরে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির উপরেও কাজ করছি, দেখানোর চেষ্টা করছি। যারা ব্যক্তিগতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিনতেন, তারা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কি লিখে গিয়েছে। আচ্ছা, তো হ্যাঁ বলুন। তো এইরকম নয় যে স্পেসিফিক যে আমার হচ্ছে তাতে কিছু এর জন্য যে প্রোপাগান্ডা কি আমার কিছুর জন্য এইরকম কিছু করতে যাচ্ছে, যে আমি এইরকম নয় যে বামপন্থীদেরকে বিভিন্ন যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছি বইতে, আমি কোনো কিছু করতে যাই না। আমার ফোকাস বাংলার সঙ্গে বাঙালির একটা যে লিঙ্ক ছিল, আজকের দিনের যে বাঙালি প্রজন্ম সাভারকারকে গালিগালাজ করে, তাদের জানা উচিত তাদের পূর্বপুরুষরা তাকে হিরো ভাবত এবং তার আগমনে তারা উল্লাস করেছিল সেই, এবং তারা ভেবেছিল আমাদের বাঁচাবে সাভারকারী। এবং মজার বিষয়, যখন পূর্ববঙ্গে দাঙ্গা টাঙ্গাও হয়, বাঙালিদেরকে যখন নিপীড়ন করছিল, সাভারকারী একমাত্র ব্যক্তি যে মুভ করেছিল দিল্লির দিকে। সেগুলো তো আজকের দিনের বাঙালি ভুলে গেছে। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার আজকে লাস্ট প্রশ্ন আপনার জন্য। আপনি আপনি যেহেতু সাভারকারকে নিয়ে সবে রিসার্চটা শেষ করেছেন, সবে একদম মাথায় টাটকা আছে, মনে করুন আপনার সামনে সাভারকার বসে আছেন এবং উনি আজকের বেঙ্গল নিয়ে কি বিবৃতি দিতেন, বেঙ্গল দেখে কি বলতেন, বাঙালিকে কি বলতেন এবং বেঙ্গলকে নিয়ে কি বলতেন? বাঙালিকে উনি তো বলতেনই তাই যে হচ্ছে তোমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করার কোনো কিছু নেই বাঙালির। মানে একটা অতীত থেকে মানুষ ইতিহাস কেন পড়ে? অতীত থেকে কিছু শেখার জন্য, যাতে দ্বিতীয়বার ভুলটা না হয়। আজকের দিনের বাঙালি সেম ভুলটাই করেছে এবং করে চলেছে, যেটা অন্তত তিনি হতাশ হতেন এই বাঙালিকে দেখে। আমার মনে হয় 40-এর দশকের বাঙালিকে দেখে সাভারকার যতটা আনন্দিত হয়েছিলেন, আজকের বাঙালিকে দেখলে ততটাই দুঃখ পেত, যে আজকের বাঙালি এতটাও হচ্ছে, আজ 40-এর দশকের বাঙালির তুলনায় আজকের বাঙালি সমস্ত দিক থেকে একেবারে হচ্ছে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তুমি দুর্বল হয়েছে। মানে তুমি দেখো ইন্টেলেকচুয়ালি বাঙালি আজ উইক, তুমি হচ্ছে ইকোনমিক্যালি বাঙালি আজ উইক হয়ে গেছে, বিভিন্ন পেশা থেকে বাঙালি, হিন্দুরা, আমি হিন্দুদের কথা মেনশন করছি, দূরে সরে যাচ্ছে, বিভিন্ন প্রশাসনিক থেকে তারা হচ্ছে বিভিন্ন ভাবে হতাশ হয়ে যাচ্ছে, পাচ্ছে না কিছু। কালচারাল দিক থেকে তারা হচ্ছে ডোমিনেট করতে পারছে না, তাদের ওপর ডোমিনেট হতে শুরু করেছে বিভিন্ন।
এই সমস্ত কিছু এই বাঙালিকে দেখলে বাঙালি সাভারকার হচ্ছে দুঃখ পেতেন, কারণ সাভারকার যখন আসছেন তখনকার বাঙালি কিন্তু শিবাজিকে হিরো মানতেন এবং শিবাজি উৎসব হতো, সমস্ত কিছু হতো, আর্য সমাজীরা এত ভাবে কাজ করতো ঐক্যবদ্ধভাবে, এত কিছু ছিল। আজকের দিনে বুঝি একটা ঘর যদি বাপসি হয় পশ্চিমবঙ্গে, কালকেই অ্যারেস্ট হয়ে যাবে, রেডে উঠবে, বাঙালিরা বলবে এখানে ধর্মান্তরিত চলছে বলে বাঙালি হিন্দুরাই হচ্ছে হিন্দুদের আক্রমণ করতে যাবে বজরং দলকে। এটা যেটা হচ্ছে 40-এর দশকে কল্পনা করাও ভাবা যায় না যে এখানে হচ্ছে তোমার আর্য সমাজীরা একেবারে ফুল এতে কাজ করছিল, যে হচ্ছে যেভাবে ফিরিয়ে আনছে, ঘর বাপসি করাচ্ছে, শুদ্ধিকরণ করাচ্ছে, আবার হিন্দু হচ্ছে। এই বিষয়গুলো তো আজকের দিনে কল্পনা। আজকের বাঙালিকে দেখলে সাভারকার দুঃখ পেতেন আমার মনে হয়। এবং হচ্ছে আমরা যেহেতু সাভারকার সম্পর্কে জানি না, এবং যারা সমসাময়িক সাভারকারের বাঙালি ছিলেন, যারা হয়তো মারাও গিয়েছেন এবং হচ্ছে তারা স্বর্গে যদি থাকেন, তারা অন্তত ভাববে যে কাদেরকে আমরা রেখে এসেছি বাংলায়, এরা সর্বনাশ করতে আমি রেখে এসেছিলাম। যারা পশ্চিমবঙ্গ ক্রিয়েট করেছিল তারাও ভাবছে আজকের দিনে যে হচ্ছে আমরা কি ভুল করে পশ্চিমবঙ্গটা তৈরি করেছিলাম, এবং কিছুদিন পরে হয়তো এই পশ্চিমবঙ্গ তাদের স্বপ্নের পশ্চিমবঙ্গ হাতছাড়া হবে, আবার বাংলায় হয়তো ভাগ করতে কিছু জেলাকে। এমন পরিস্থিতির মধ্যে আমরা সম্মুখীন হয়েছি। একজন লিখেছেন যে সাভারকার সাউথ সিটি টাওয়ার থেকে ঝাঁপ মারতো আজকের দিনের বেঙ্গলকে দেখলে। তো অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। থ্যাংক ইউ। বলছে আজকের দিনে সত্যি যদি থাকতো সাভারকার, দুঃখ পেত শুধু বাঙালি হিন্দুকে দেখে নয়, দুঃখ পেত বাঙালি হিন্দুদের নিয়ে যারা রাজনীতি করছে, হিন্দু রাজনৈতিক দল, তাদের নীতি আর এই গোষ্ঠীদ্বন্দ্ব হাবিজাবি দেখেও দুঃখ পেত যে এক তো বাঙালি মুশকিলে পড়েছে, হতাশগ্রস্ত বাঙালি, তারা চাইছে যে এমন করে কোন একটা হিন্দু রাজনৈতিক দলকে তারা সেফগার্ড হিসাবে ব্যবহার করবে, কিন্তু তারা হিন্দু রাজনৈতিক দলও তাদেরকে হচ্ছে পলিটিক্যালি ভাবে ইউজ করার চেষ্টা করছে এবং নিজেরাই হচ্ছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে মত্ত। তারা ভবিষ্যতে দেখছে না, কিছু দেখছে না, যা হবে দেখা যাবে, এইরকম একটা বিষয়। কিন্তু আমার যেটুকু আশা, আমি এইটুকু প্রত্যাশা করি বই থেকে, বই বিক্রির বিষয়ের থেকেও আমার কাছে দামি, যে আমি চাই, আমার মন থেকে চাই যে আমার মতো আরো কিছু বাঙালি নবীন তারা কিছু লিখুক, অন্তত এই 40-এর দশকের কি তার আগের বাঙালি হিন্দুদের সম্পর্কে লেখালেখি করুক। তাতে মনে হয় কিছুটা হচ্ছে বাঙালি মানুষের মধ্যে একটা নতুন ধারণা তৈরি হবে, তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা শুরু করবে। কারণ বাঙালি ভবিষ্যৎ সম্পর্কেও চিন্তা করে না, আর অতীত সম্পর্কেও জানতে চায় না, অতীত তো ভুলে যাওয়া। এইটুকুই আমি হচ্ছে বলবো। আর আজকে আমাকে এইরকম সুযোগ দেওয়ার জন্য আমি অশেষভাবে ধন্যবাদ জানাই তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনাকে আবার লাগবে, আপনার সঙ্গে অনেক কিছু আলোচনা বাকি থাকলো। আমি তো মানে আসলে সাভারকার আমারও খুবই প্রিয় ব্যক্তি, তাই আমিও অনেক কিছু ওনার পড়তে থাকি। আমি 10-15টা প্রশ্ন ছিল, সেটা করাই হয়নি। সে আপনাকে আস্তে আস্তে অনেকবার ডেকে সব প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো। তাছাড়াও আপনার মত ও নানান বিষয় নিয়ে সেসবও জিজ্ঞেস করতে থাকবো। তো আজকের জন্য শুভরাত্রি, আপনাকে অনেক শুভেচ্ছা আপনার বইয়ের জন্য। আর দর্শকদেরকেও শুভরাত্রি জানাই। হ্যাঁ, ফোন নাম্বারটা পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সবাই, গুড নাইট। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো।